প্রীতিশা খাটের প্রান্তে চুপটি করে বসে আছে। কাবিরের এই খাটটা বেশ উঁচু, পুরনো বলে হয়তো। খাটের কিনারায় তার পা দুটো আলগোছে দুলছে, একেবারে ছোট্ট বাচ্চাদের মতো। পরনে খয়েরি রঙের শাড়ি, চেঞ্জ করেছে এই একটু আগে। তারপর থেকে বসে আছে এভাবে, যদিও মনে অদৃশ্য এক শূন্যতা। ভাইয়া আর বাচ্চা দুটোর কথা মনে পড়ছে তার। প্রীতিশা খুব মিস করছে তাদের। আবার কায়রা আপুর জন্য চিন্তা হচ্ছে। বিয়েটা তো কোনো মতে হয়ে গেল, এবার ভাইয়ার একটা সুন্দর সুখী সংসার দেখতে পেলেই হয়, এই দোয়াই প্রীতিশা সবসময় করছে। বাইরে গেটের তালা লাগানোর শব্দ শোনা গেল। কাবির তালা লাগিয়ে ঘরে ঢুকল। দরজা বন্ধ করে একটুখানি থেমে ধীর পায়ে এসে প্রীতিশার পাশে বসল। তার উপস্থিতি টের পেয়ে প্রীতিশা একটু সরে বসল অভিমানে। কাবির সেটা একদমই আমলে নিল না। গলা একটু ভারী করে মুখে চাপা ক্ষোভের ছাপ এনে বলল, তোমার ভাইরে দেখা যতই জেন্টলম্যান লাগুক না কেন, আসলে সে একেবারে ধুরন্ধর লোক। একদম হিসাব কইরা আমার ওপর প্রতিশোধ নিছে। আমি তো 1 মিনিটের জন্য একেবারে তপ দেখাইয়া গেছিলাম যে এইসব মনেও রাখছে। প্রীতিশা ভুরু কুঁচকে তাকালো কাবিরের দিকে। তার কণ্ঠে হালকা বিস্ময়। কেন? ভাইয়া আবার কি করলো? কাবির মুখ বাঁকিয়ে বলল, আমার মুখে আমার মিষ্টি গুজিয়ে দিছে। যদিও ওই দিন আমিও অমন করছিলাম, কিন্তু তাই বইলে এমনভাবে প্রতিশোধ নিবে? প্রীতিশা ঠোঁট বাঁকিয়ে মৃদু হেসে বলল, ভালো করেছে। কাবির সত্যি অবাক হয়ে তাকালো তার দিকে। তার এক ফোঁটা অভিমান হলো, কেন সে স্বামীর সাপোর্ট না নিয়ে ভাইয়ের সাপোর্ট নিল। কাবির আলতো করে প্রীতিশার হাত ধরতে এগোতেই প্রীতিশা মুহূর্তেই হাত সরিয়ে নিল। এখন মহাশয়া অন্যদিকে তাকিয়ে আছে। কাবির ভুনু কুঁচকে তাকালো। প্রীতিশা কেন এমন করলো প্রথমে কাবির তা বুঝতে পারেনি। পরে মনে পড়ল, প্রীতিশার প্রশংসা করেনি কাবির। সত্যি বলতে এত কাহিনীতে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কাবির মৃদু গলা ডাকল, প্রীতি। প্রীতিশার এই ডাকটা খুব পছন্দ। ওর ভালো লাগে যখন কাবির এভাবে ডাকে। ও ভালোবাসা খুঁজে পায় এই ডাকে। কিন্তু সে উত্তর দিল না। কাবির একটু পাশ ঘেঁষে আবার ডাকল, এই প্রীতি। এবারও প্রীতিশা নিরুত্তর। কাবির এবার খানিকটা উদ্বেগ নিয়ে বলল, কি হয়েছে? কথা কও না কেন আমার লগে? গোসা করছ? প্রীতিশা এবারও চুপ। নিজের একগুই অভিমান আর তার ঠোঁট সেলাই করে দিয়েছে। না মানে না, সে কথা বলবে না। কারণটাও খুব বড় কিছু নয়। ওই তো কাবির আজ তাকে দেখে একটু প্রশংসা করেনি, অথচ এই ছোট্ট না পাওয়াটাই তার মনে জমিয়ে দিয়েছে এক টুকরো কালো মেঘের ভার। কাবির অবশ্য বুঝেছে বউয়ের রাগের কারণ তার অজানা নয়, কিন্তু সে তো তেরা কাবির। সরাসরি সুন্দর লাগছে বলা তার ধাতে নেই, তাই সে বেছে নিল অন্য পথ। অভিমানের জবাব অভিমানে নয়, অন্যভাবে দেবে, যাতে কাবিরের লাভ আর লাভ লস নেই। কাবির আচমকাই এক ঝটকায় প্রীতিশার কোমর ধরে নিজের দিকে ঠেলে নিল। অপ্রস্তুত প্রীতিশা সামলে উঠতে না উঠতেই দুজনের শরীর একসঙ্গে নরম বিছানায় পড়ে গেল। খাটের ঢেউ খেলানো গদিটা হালকা দুলে উঠল তাদের হঠাৎ ঘনিষ্ঠতার সাক্ষী হয়ে। বিছানার আশেপাশের পর্দাগুলো পড়ে গেল খাটের মৃদু দুলনিতে। প্রীতিশা তখন কাবিরের ওপরে ঝুঁকেছিল। আকস্মিক ঘটনায় চমকে উঠে প্রীতিশা বিস্মিত চোখে তাকায় কাবিরের দিকে। তার দৃষ্টি অগণিত প্রশ্নে ভরা। সে রেগে জিজ্ঞেস করে, এটা কি করলে? ছাড়ো, কোনো কথা নেই তোমার সাথে। এই বলে প্রীতিশা নিজেকে ছাড়াতে চাইল, ছটফট করল, কিন্তু কাবিরের বাহু এতটাই শক্ত করে পেঁচিয়ে ধরেছে তার নাজুক শরীরটা যে সে চাইলেও নিজেকে ছাড়াতে পারছে না। ততক্ষণে কাবিরের মাথায় দুষ্ট বুদ্ধি হানা দিয়েছে। মেয়েটাকে আরেকটু কাছে এনে কাবির মিটিমিটি হেসে বলল, ময়না পাখি, এখন তো আর ছাড়মু না। গুইনা গুনে 100টা চুম্মা দিমু তোমারে, তারপর থামমু কিনা সেটা পরে ভাইবা দেখব নাই। আপাতত লেস্ট স্টার্ট পাখি।
এসব শুনে প্রীতিশা ভড়কে গেল। কাবির কি বলছে সব? 100টা চুমু দিলে তাকে খুঁজে পাওয়া যাবে নাকি? কথাটা ভাবতেই গাল নরম হয়ে উঠল প্রীতিশার। সে আরও ছটফট করতে লাগলো, কিন্তু কাবির এবার আরও শক্ত করে তাকে জাপটে ধরেছে। পরক্ষণে একের পর এক চুমু পড়তে লাগলো প্রীতিশার ফুলো ফুলো গালে। অবিরাম নির্লজ্জের মতো চুমু দিতে থাকলো কাবির। প্রীতিশার চোখ বিস্ময়ে গোল হয়ে উঠে একেবারে রসগোল্লার মতো। বেশ অনেকগুলো চুমু দেওয়ার পরও কাবির থামছে না দেখে প্রীতিশা হাঁপিয়ে উঠে বলে, আল্লাহর দোহাই ছাড়ো, তোমার এই খোঁচা খোঁচা দাড়িতে লাগছে আমার, উফ। কাবির একটু থামলো, তার ঠোঁটে দুষ্ট হাসি লেগে। কাবির নিজে হাঁপাতে হাঁপাতে বলল, লাগলে লাগুক, কইছি না রাগ না কমলে থামুম না আমি। এই বলে কাবির আবার এগিয়ে আসতে প্রীতিশা তড়িঘড়ি করে বলে উঠল, কমেছে কমেছে, রাগ কমেছে, এবার ছাড়ো। শেষমেশ কাবির জয়ের হাসি হেসে ছেড়ে দিল। প্রীতিশা কাবিরের ওপর থেকে উঠে পাশে বসলো আস্তে ধীরে শ্বাস নিতে নিতে। কাবিরের ঠোঁটে তখন বিজয়ের হাসি। সে নির্ভার, আত্মতৃপ্ত, বউয়ের রাগ কমাতে পেরে। সেটা দেখে প্রীতিশা ঠোঁট উল্টে কাবিরের বাহু চাপড়ে বলল, সবসময় তুমি জিতে যাও কাবির। কাবির হেসে ফেলল। প্রীতিশার গাল টিপে কাবির নরম গলায় বলল, আসো ঘুমাই। প্রীতিশা একটু অবাক হয়ে তাকালো, আসলেই ঘুমাবো? কাবির ছোট ছোট চোখে তাকালো। কুবুদ্ধি মাথায় আসতেই ভুরু নাচিয়ে নাচিয়ে বলল, কেন, তুমি কি চাইতাছ ঘুমাবা না? প্রীতিশা আরেক দফা ভড়কে গিয়ে তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না না, ঘুমাবো তো। কাবির উঠে গিয়ে লাইট বন্ধ করে বিছানায় এসে ধপ করে শুয়ে পড়ল প্রীতিশার বুকে জড়িয়ে। সেই বুকে এক অদ্ভুত শান্তি এখন। অবশেষে মেয়েটা তার হয়ে গেছে সারা জীবনের জন্য। দুজন মুখোমুখি হয়ে কাত হয়ে শুয়ে আছে। প্রীতিশা কাবিরের বুকে মাথা রেখে অন্যমনস্ক হয়ে কাবিরের শার্টের বোতাম নিয়ে খুঁটছে, আর কিছু একটা ভাবছে। এদিকে কাবির মিটি মিটি হাসছে। হঠাৎ প্রীতিশার কোমর আঁকড়ে নিজের আরও কাছে এনে কানে কানে বলল, ফুল ছাড়া বাসর করব না। কথাটা শুনে প্রীতিশা চোখ মুখ খিচে ফেলল। সে তো একদম স্বাভাবিকভাবেই কথাটা বলছিল, আর এই তেরাটা নর্মাল কথার ভেতর থেকে কি সব মানে বের করে ফেলেছে। সে কখন বাসরের কথা বলল আজব। লজ্জায় তার শরীরটা যেন গুটিয়ে আসছে। কি না কি ভাবল কাবির। প্রীতিশার হৃদস্পন্দন দ্রুত বেগে বাড়ছে, গাল ক্রমাগত লাল বর্ণ ধারণ করছে, আর তার চোখে একটুখানি লাজুক বিরক্তি। কাবিরের কেন যেন মনে হচ্ছে প্রীতিশা লজ্জা পাচ্ছে। তাই আগ্রহের সাথে বলল, প্রীতি, লজ্জা পাইতেছ নাকি? দেখমু আমি। প্রীতিশার না পেরে কাবিরের দু চোখের ওপর হাত রেখে বলল, কোনো দেখা দেখি নেই, চুপ করে ঘুমাতো এখন, আর একটা কথাও না। আড়মোড়া ভেঙে কায়রা বেশ সকালে ঘুম থেকে উঠল। বিছানায় খানিকক্ষণ মোচড়ানোর পর উঠে বসে রইল নিজেকে ধাতস্থ করতে। চোখে এখনো ঘুমের রেশ, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 7টা বাজে। কায়রা পাশ থেকে নিজের পায়ের সাথে লক সিস্টেম জুড়ে নেয়, তারপর ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করে। এখনই কৃত্রিম পা তার নিত্যদিনের সঙ্গী। চলাফেরায় এই বস্তুটা ছাড়া তার গতি নেই। প্রথম প্রথম বিরক্ত লাগলেও সময়ের সাথে সাথে মেনে নিয়েছে, অভ্যাস করেছে কৃত্রিমতার সাহায্য নিয়ে হাঁটা চলার। আগে অবশ্য খুব সমস্যা হতো, ভালোভাবে হাঁটতে পারত না সে, কিন্তু এখন এই জিনিসটাই বেশ আয়ত্তে এসেছে। বাইরে থেকে দেখলে বোঝাই যায় না। কায়রা হাত মুখ ধুয়ে প্রথমে খেয়াল করলো ঘরে প্রিশান নেই। ঘর থেকে বেরিয়ে নিচে উঁকি দিয়ে দেখল না, কোথাও নেই। মনটা খানিকটা খারাপ হয়ে গেল। ঘরে ফিরে এলো সে। কি ভেবে যেন বারান্দায় যেতেই পাশে চোখ পড়ল। থমকে গেল কায়রা। রকিং চেয়ারে প্রিশান ঘুমিয়ে আছে, বুকের ওপর রাখা খোলা বই, চোখে রিডিং গ্লাস, সিল্কি ঘাড় সহ এলোমেলো চুলগুলো বাতাসে হালকা দুলছে। হঠাৎ এই শান্ত অপ্রত্যাশিত দৃশ্য কায়রার চোখে অবর্ণনীয় সৌন্দর্য ছড়িয়ে দিল। মুহূর্তটা চোখে ধরার মতো হয়ে গেল তার কাছে। সদ্য প্রস্ফুটিত টগর ফুলের মতো লাগছে প্রিশানকে। সফেদ, কোমল,
ঝরঝরে। অত্যাধিক ফর্সা হয় কায়রা নিজের মনে এই উপমাই দিল তাকে। ভাবনা ছেড়ে ধিমি গলায় কায়রা ডেকে উঠল, এই যে শুনছেন স্যার। কৃষাণ আস্তে আস্তে চোখ মেলল, অবাক না হয়ে কায়রাকে দেখে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, উঠে গিয়েছে? কয়টা বাজে? 7টা। কৃষাণ বুক থেকে বই সরিয়ে রিডিং গ্লাস খুলে উঠে দাঁড়ালো, তারপর সোজা রুমের ভেতরে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করল নিত্যদিনের অভ্যাস অনুযায়ী। তার প্রতিটি নড়াচড়া কায়রার চোখে শান্ত, অভ্যস্ত মনে হলো। ততক্ষণে কায়রা সোফায় বসে রইল। তার মাথা ভারী ভারী লাগছে। মাথায় একটাই ভাবনা বারবার ঘুরপাক খাচ্ছে তখন থেকে, যে বারান্দায় সারা রাত কৃষাণ স্যার তার জন্য কাটিয়েছে কষ্ট করে। আর সে নাকি দিব্যি বিছানায় আরাম করে হাত পা ছড়িয়ে শুয়েছে। এই উপলব্ধি তাকে চরম অপরাধ বোধে ভরিয়ে দিল। তখন কৃষাণ গোসল শেষ করে ছাই রঙা টি শার্ট পরে হাতে তোয়ালে নিয়ে মাথা মুছতে মুছতে ঘরে প্রবেশ করল। কায়রা কিছুটা সংকোচ করে জিজ্ঞেস করল, আপনি কাল সারা রাত বারান্দায় ছিলেন? কৃষাণ সংক্ষেপে উত্তর বলল, কায়রার চোখে অল্প শঙ্কা, অল্প অনুশোচনার মিশ্রণ। কায়রা ধিমি গলায় বলল, শুধু শুধু কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। আমি না হয় অন্য রুমে চলে যেতাম, তাছাড়া একটা রুম তো খালি আছেই। আপনি অযথা কেন কষ্ট করবেন? কৃষাণ ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকালো, বিমূঢ় কিন্তু দৃঢ় গলায় বলল, তোমাকে বিয়ে করেছে আমি। উই আর নট অ্যাক্টিং লাইক এ টিপিক্যাল কাপল ফ্রম অ্যান ইন্ডিয়ান সিরিয়াল। তাই অন্য রুমে যাওয়ার কথা বলা বন্ধ করো। জাস্ট গিভ মি এ লিটল টাইম টু গেট মাই সেলফ মেন্টালি প্রিপেয়ার্ড। কায়রা ধীরে ধীরে উত্তর দিল, আমি তাড়া দিচ্ছি কোথায়? আপনি যত ইচ্ছে সময় নিন, আমার এই সম্পর্কে কোনো জোর নেই, রিল্যাক্স। কৃষাণ অবাক হয়ে একটু ভুরু উঁচু করে বলল, কোনো জোর নেই? আমাদের তো আর 5টা দম্পতির মতো ভালোবাসার সম্পর্ক নয়, সব কিছুতে অনেক জটিলতা আছে। তাহলে আমি কি নিয়ে জোর করব বলুন? অতটা অবুঝ নই আমি। কৃষাণ তা শুনে কায়রার দিকে গভীর দৃষ্টি রেখে দৃঢ় গলায় বলল, আর 5টা দম্পতির মতো আমাদেরও স্বাভাবিক সম্পর্ক হবে, আই প্রমিস। তবে সেই পর্যন্ত আমাদের দুজনকে যেতে হবে একটু সাফার করে। কারা নরমভাবে মাথা নাড়ালো, তারপর স্নিগ্ধ ধীরতায় নিচে চলে গেল। কৃষাণ তার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘুরে আলমারি থেকে পোশাক বেছে রেডি হতে লাগলো। ঘড়ি দেখে বোঝা গেল ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে এসেছে, আবার বাচ্চাদেরও স্কুল নিয়ে যেতে হবে। কায়রা আজ ওড়নাটা কোমরে বেঁধে একেবারে গৃহিণীর ভঙ্গিতে রান্নাঘরে নেমেছে। নতুন সংসারের এক মৃদু উচ্ছ্বাস ঝিলমিল করছে তার মনে। সে তো সবাইকে আপন করতে চায়। তার শুরুটা আজ থেকেই হোক। আপাতত আজকের নাস্তার প্ল্যান হচ্ছে গরম গরম পরোটা আর আলুর দম। খালা অবশ্য বারবার এসে রান্না করে দিতে চাইছিলেন, কিন্তু কায়রা আলতো হেসে না করে দিয়েছে। বাকি সব কাজ খালার হাতে ছেড়ে দিয়ে রান্নার দায়িত্ব সে নিজের কাঁধে নিয়েছে। তার যুক্তি একটাই, তার সংসার, তার পরিবার, রান্নাটাও তারই হওয়া উচিত। এরই মাঝে নিজামুদ্দিন ডাইনিং টেবিলে বসে এসেছেন। রান্নাঘর আর ডাইনিংয়ের দূরত্ব খুব বেশি নয়, জানালা দিয়ে উকি দিলেই দেখা যায়। রান্নার সুঘ্রাণ পেতেই তিনি মুচকি হেসে বললেন, আজ তো বৌমার হাতে ব্রেকফাস্ট খাবো। কায়রা জানালার দিকে তাকিয়ে খুশি মনে বলল, জি জি, তাও খুব সুস্বাদু খাবার। নিজের প্রশংসা নিজেই করলাম, হা হা হা। ঠিক তখনই প্রিহা স্কুল ড্রেস পরে তৈরি হয়ে নিচে নেমে এলো। ডাইনিংয়ে বসতে দাদুর সাথে কথার ফাঁকে কায়রা খাবার এনে টেবিলে সাজিয়ে দিল দুজনের সামনে। নিজামুদ্দিন আনন্দ নিয়ে খাওয়া শুরু করলেন এবং অবশ্যই বৌমার প্রশংসায় পঞ্চমুখ হলেন। কিন্তু প্রিহা খাবার দেখে একটু নাক কুঁচকালো, সন্দেহ ভরা গলায় জিজ্ঞেস করলো, এটা কি খুব অয়েলি খাবার? কায়রা মনে মনে হেসে ফেলল এই ভেবে, হাইজিন বাপের হাইজিন কন্যা। কিন্তু মুখে বলল, না, সব একদম কম তেল দিয়েই বানানো, খেয়ে দেখো। প্রিহা ধীরে পরোটার এক পাশ থেকে টুকরো ছিঁড়ে মুখে দিল। পরের মুহূর্তেই তার ঠোঁটে তৃপ্তি ছড়িয়ে পড়ল। উচ্ছ্বসিত স্বরে বলল, ফার্স্ট টাইম আলুর দম ট্রাই করলাম, আসলেই টেস্টি। কারো অবাক হয়ে বলল, ফার্স্ট টাইম? প্রিহা খেতে খেতে হেসে বলল,
হ্যাঁ সত্যি, মণি তো সবসময় ভেজিটেবল আর হেলদি খাবারই বানায়, কম তেল কম মশলায়। পাপা আর মণি দুইজনই হাইজিন এক্সপার্ট। সেই সুবাদে আমরাও হেলদি ফুডের নামে প্রতিদিন ঘাস পাতা খেতে হয় আমাদের। প্রিহার কথায় কারা হেসে ফেলল, চোখে মৃদু স্নিগ্ধতা নিয়ে বলল, হেলদি ফুড খাওয়া অবশ্যই ভালো, কিন্তু মাঝে মাঝে মুখের স্বাদেরও একটু গুরুত্ব দেওয়া উচিত। তখন শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামল প্রিশান। তার মুখে সেই চিরচেনা গম্ভীরতা থাকলেও ডাইনিং টেবিলের হাসি ঠাট্টা এক মুহূর্তের জন্য সেই কঠিন রেখাগুলো নরম করে দিল। প্রিহা তার বাবাকে দেখে হাসি মুখে বলল, গুড মর্নিং পাপা। প্রিশান তার পাশের চেয়ারে বসে মৃদুস্বরে উত্তর দিল, গুড মর্নিং প্রিন্সেস। কায়রা নীরবে এগিয়ে এসে তার সামনে খাবার পরিবেশন করল। প্রিশান খাবার দেখে ভুরু কুঁচকে কিছু বলার আগে নিজামুদ্দিন হেসে বললেন, অয়েলি নয়, খাও। প্রিশানের কপালের রেখা সরে যায়। এরপর কিছু না বলে খেতে শুরু করলো সে। আলুর দমে মশলাটা একটু কম হলে হয়তো পারফেক্ট হতো, কিন্তু সে তা প্রকাশ করলো না, বরং খাওয়ার ফাঁকে ছোট করে বলল, ভালো হয়েছে। এই সামান্য প্রশংসাতেই কায়রার চোখে এক টুকরো তৃপ্তি ভেসে ওঠে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো প্রিভান। পরনে স্কুল ড্রেস, ব্যাগ নিয়ে নেমেছে সে, তবে তার মুখে হালকা বিরক্তির ছাপ। প্রিহা জিজ্ঞেস করল, লেট করলি কেন? প্রিভান নিচু গলায় বলল, মজা পাচ্ছিলাম না। প্রিশান ছেলের দিকে তাকে বলল, খেতে বসো বাবা, স্কুলের সময় হয়ে আসছে। প্রিভান চুপচাপ এসে বসে পড়ল চেয়ারে। কায়রা অন্যদের মতো প্রিভানের প্লেটেও খাবার তুলে দিল। প্রিভান সরু চোখে একবার খাবারের দিকে একবার কায়রার দিকে তাকালো। মনে মনে হিসাব করছে, এই রান্না কি এই মহিলার বানানো? তার ভাবনার মাঝে প্রিহা খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। হাত ধুতে যেতে যেতে হাসি মুখে কায়রাকে বলল, সব মিলিয়ে খাবার দারুণ ছিল আন্টি, রিয়েলি ডিলিশিয়াস। কায়রা মৃদু হেসে প্রিহার কথার জবাবে দিল। এই এতটুকু কথাই যেন প্রিভানের সন্দেহকে নিশ্চিত করে দিল যে রান্নাটা কায়রার করা। প্রিভান হঠাৎ করে মুখ গোমরা করে বলল, আমি খাবো না, খিদে নেই আমার। প্রিশান ভুরুকুসকে ছেলের দিকে তাকালো, গলায় মিশ্র সর্তার, খিদে নেই মানে? কাল রাতেও ঠিক করে কিছু খাওনি? তাছাড়া দেখো, আজ তোমার পছন্দের ব্রেকফাস্ট হয়েছে, আই থিঙ্ক ইউ লাইক ইট। কিন্তু কথাগুলো প্রিভানের কানে পৌঁছালো না। সে হঠাৎ করে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। টেবিলের চারপাশের হালকা উষ্ণতা মুহূর্তে থমকে গেল। বলল, আমি খাবো না পাপা, বললাম তো খিদে নেই, এখন কি জোর করে খাওয়াবে? প্রিশান এবার চুপ করে ছেলের দিকে তাকিয়ে রইল অপলক। তার চোখে এক অদ্ভুত স্থিরতা। হাত থেমে গেল খাবারও। তারপর ধীরে ধীরে গলা বলল, খেতে বসো প্রিভান, সিট। কিন্তু প্রিভান আজ ক্ষোভে হুঁশ হারিয়েছে। বিরক্তি জমে উঠে এলো কণ্ঠে। উচ্চ স্বরে বলল, বলছি তো খাবো না, বারবার একই কথা কেন বলছো? এই মহিলা রান্না করা কোনো খাবারই খাবো না আমি। কথাটা যেন ছুরির মতো বিঁধল কায়রার গায়ে। প্রিশান অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল ছেলের ঔদ্ধত্যের ওপর। কায়রাও থমকে গেল। মুহূর্তে সব পরিষ্কার হয়ে গেল তার কাছে। প্রিভান তাকে পছন্দ করেনি, একদমই না, তাই ইগনোর করে চলছে তাকে। কিন্তু এত ঘৃণা কেন? এই মহিলা মানে কি? এসব কী ধরনের ল্যাঙ্গুয়েজ? সে তোমার থেকে যথেষ্ট বড়, ইউ শুড রেসপেক্ট হার। প্রিভান ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি হেসে ব্যাগ কাঁধে তুলে নিল। বাবার কথায় বিন্দুমাত্র পাত্তা না দিয়ে বলল, আমি গাড়িতে গিয়ে বসছি, তোমরা খাওয়া শেষ করে এসো। সে ঘুরে পা ফেলতে ঠাস করে শব্দ হলো। একটা তীব্র শব্দ পুরো ঘরটাকে কাঁপিয়ে দিল। সেই শব্দ প্রতিধ্বনিত হলো চার দেয়ালে। ভয়ে পা থেমে গেল প্রিভানের। প্রিশান টেবিলে এমন জোরে থাবা মেরেছে যে প্লেটগুলো কেঁপে উঠল ঝনঝন শব্দে। কায়রা অনিচ্ছা সত্ত্বেও চমকে উঠল। প্রিহা দু পা পেছনে সরে গেল ভয়ে। নিজামুদ্দিন নিশ্চুপ, স্থির হয়ে আছে। বাবার শাসনে সে কিছু বলবে না। প্রিশান রাগ এবার আর চেপে রাখতে পারল না। তার গলা ভারী, তীক্ষ্ণ, হিস হিসে। খেতে বসো প্রিভান, এক্ষুনি বসবে। নিজের বাবার সাথে অধ্যত্ত আচরণ করেছে, এত অবাধ্য কবে থেকে হয়েছ? প্রিভান ভয়ে গুটিয়ে গেল। চোখ দুটো কাদো কাদো হয়ে গেল মুহূর্তেই।
ঠোঁট কাঁপছে হালকা। শেষ পর্যন্ত ধীরে ধীরে এসে চেয়ারে বসে পড়ল সে। খিদে তো লেগেছিল, কিন্তু জেদ আর ক্ষোভের দেয়ালে আটকে ছিল সেই চাওয়াটা। পাপার কঠোর দৃষ্টির সামনে আর টিকতে পারল না। কোনো রকমে পরোটার টুকরো মুখে দিল, গিলে নিল তাড়াহুড়ো করে। খাওয়া নয়, একটা বাধ্যতা পালন করল। খাওয়া শেষ হতেই আর এক মুহূর্ত দেরি করল না সে। চেয়ার ঠেলে উঠে দৌড়ে বেরিয়ে গেল বাইরে। কান্নাটা আর চেপে রাখা যাচ্ছিল না, কিন্তু বাইরের কারোর সামনে প্রিভান কাঁদবে না। তার মনে অভিমান জমল পাপাকে নিয়ে, আর ওই মহিলাকে নিয়ে ক্ষোভ দ্বিগুণ হলো, কারণ আজ ওই মহিলার জন্যই পাপা তার সঙ্গে এমন করেছে। ঘরের ভেতর নিঃশব্দ চাপা উত্তেজনা তখনও ঘনীভূত। কৃষাণ গভীর অস্থির একটা শ্বাস ফেলল। তারপর কায়রার দিকে না থেকে গম্ভীর গলায় বলল, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবে কায়রা। আজ থেকেই কলেজে যাবে। আমি গাড়ি নিয়ে ওয়েট করছি। কথাগুলো বলেই হন হন করে বেরিয়ে গেল সে। প্রিয়া একবার কায়রার দিকে তাকালো, তারপর সেও বাবার পিছু পিছু চলে গেল। কায়রা স্থির হয়ে দাঁড়িয়ে রইল হতভম্ব হয়ে। পুরো দৃশ্যটা এখনো তার মাথায় ঠিক মতো বসছে না। তারপর ধীরে ধীরে নিজামুদ্দিনের দিকে তাকিয়ে বলল, বাবা, স্যারের এত রাগ কেন? আমি তো ভাবতাম আমার ভাইদেরই রাগ বেশি, কিন্তু এখন তো দেখছি কৃষাণ স্যার এদের বাপ। এনার সাথে আপনার মেয়ের সংসার কিভাবে করেছে? আল্লাহ আল্লাহ। নিজামুদ্দিন হেসে ফেললেন। সেই হাসিতে ছিল অভিজ্ঞতার শান্ত ছায়া। কায়রাকে তেরা দিয়ে বলল, তুমি গিয়ে তৈরি হও মা, না হলে দ্বিতীয় ঝড় কিন্তু তোমার ওপর দিয়েই বয়ে যাবে। কায়রা এক মুহূর্ত নষ্ট করলো না আর, তাড়াহুড়ো করে ঘরের দিকে পা বাড়ালো অতি দ্রুত বেগে দৌড়ে। কৃষাণ বাচ্চাদের স্কুলে ড্রপ করে দেয়, এরপর কায়রাকে নিয়ে রওনা দেয় ভার্সিটির উদ্দেশ্যে। কৃষাণের মুখটা গুরুগম্ভীর, চোখের দৃষ্টির সামনে নিবদ্ধ, হাত গাড়ির স্টিয়ারিংয়ে দক্ষভাবে চলছে। কায়রা পাশ ফিরে কৃষাণের গম্ভীর মুখ দেখতে থাকে। নীরবতা ভেঙে কায়রা ধীর স্বরে বলে, বাচ্চাদের ওপর রেগে বকাঝকা করতে নেই, ধীরে সুস্থে বোঝাতে হয় তাদের। সে কথার প্রত্যুত্তর কৃষাণ দেয় না, তার দৃষ্টির সামনে অটল। কায়রা আবারও বলল, আমি ভাবছি আমাদের বিয়ের কথাটা কাউকে জানাবো না। কৃষাণ চোখ সামনে রেখে স্বাভাবিকভাবে বলল, কেন, কি সমস্যা? কায়রা ইতস্তত করে বলে, সবাই কি ভাববে এভাবে হুট করে? কন্ট্রোভার্সি হবে শুধু শুধু। কৃষাণ হালকা গম্ভীর গলায় বলল, উইদাউট রিলেশন আমার সাথে গাড়িতে আসবে যাবে, স্টুডেন্টরা সেটা দেখবে, তখন তারা কি ভাববে? কন্ট্রোভার্সি কমবে এতে? ঘটে এত বুদ্ধি তোমার? কায়রা কিছুক্ষণ চুপ করে থেকে ভাবলো, আসলেই তো সে কি বলদের মতো কথা বলছে। তাই কায়রা মাথা নেড়ে বলল, তাও ঠিক, কিন্তু সবাই তো আর জানবে না, বরজোর আমার ক্লাসের স্টুডেন্টরাই জানবে। কৃষাণ ধীর কণ্ঠে বলল, যারা জানার জানবে। কাল রাতে মেরিট স্ট্যাটাস দিয়ে দিয়েছি, কন্ট্রোভার্সির কোনো সুযোগ নেই। কায়রা হতবুদ্ধি হয়ে তাকে রইল। কিছু বলার আগেই কৃষাণ গমগমে গলায় বলল, ক্লাসে আমাকে সারাক্ষণ দেখা বন্ধ করো, এসব ইরিটেট করে আমায়, আর পারলে আমি কি পড়াই সেটাতে মনোযোগ দেবে। কায়রা অবাক হয়ে বলে, আপনি লক্ষ্য করেছেন? কৃষাণ হালকা হেসে বলে, সারা সপ্তাহ তোমাকে খুঁজে পাওয়া যায় না, অথচ সপ্তাহে 2 দিন ইকোনমিক্স ক্লাসে ম্যাডাম উপস্থিত থাকে, তা ফার্স্ট বেঞ্চে। হা হা হা। কায়রা তো অবাকের উপর অবাক। এবার সে বেশ রয়েছে জিজ্ঞেস করে, আগে একটা কথা বলতে খুব ইচ্ছে হতো, কিন্তু ভয়ে বলতে পারতাম না, কিন্তু এখন বলি। আচ্ছা, আপনি আমাকে দেখতে পারেন না কেন? কৃষাণ সে কথার উত্তর দিল না, শুধু গাড়ি থামিয়ে বলল, নামো, এসে গেছি। কায়রা মুখ বাঁকিয়ে নেমে পড়ল। তারপর সামনে এগোতে শুরু করলো একাই, তস্ত্র পায়ে। হ্যাঁ, সে একাই যাবে ক্লাসরুমে। দুপুর 2টোয় ক্লাস শেষ হতেই কায়রা ক্লাসরুম থেকে বের হয়ে আসে বন্ধুদের সাথে। তার পাশে হাঁটছে দীপ্তি আর জিহাদ। কথাবার্তা বলতে বলতে ক্যাম্পাসের রোদমাখা পথ ধরে তারা ধীরে ধীরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে দোতলা বিল্ডিংয়ের নিচে চলে যায় তারা। ছুটির আগে কৃষাণ অলরেডি কায়রাকে মেসেজ করে রেখেছে যে 2:30টার সময় গাড়িতে বসে ওয়েট করতে। তার অফিসিয়াল কিছু জরুরি কাজ আছে, সেসব শেষ করেই কৃষাণ আসবে। আজ কায়রার সঙ্গে থাকায় তার বন্ধুরা বেজায় খুশি। দীপ্তি আনন্দের সাথে কায়রার এক হাত জড়িয়ে বলল, তুই আবার মুভ অন করছিস দেখে ভালো লাগছে। আমরা ভয় পেয়ে গেছিলাম, ওই বীভৎস ঘটনা আজও চোখে ভাসে আমাদের।
কারা ঠোঁটের কোণায় হালকা হাসি খেলে বলল, বাদ দে, আমি ওসব ভুলে গেছি ইয়ার। আগে যখন আপসেট থাকতাম তখন ছোট ভাইজান মাথায় এমন মোটিভেশন ঢুকিয়েছে যে এসব স্মৃতিতে রাখার অবকাশই নেই। আই এম টোটালি ফাইন। জিহাদ মাথা নেড়ে বলল, ভালো হলেই ভালো। ও তোকে বলতে ভুলে গেছি ভালো হলেই ভালো ও তোকে বলতে ভুলে গেছি কৃষাণ স্যারের আইডিতে দেখলাম মেরিট স্ট্যাটাস। বিয়ে কবে হলো? তুই যে বলি দেরি আছে। দীপ্তি চমকে জিজ্ঞেস করলো, কি বিয়ে? আমরা জানি না কেন? কারা ঠোঁট চেপে হালকা গম্ভীর স্বরে বলল, আমি নিজেই জানতাম না, হয়ে গেছে যখন আর কি বলার। জিহাদ হতাশ গলায় আওড়ালো, আর কেউ না ভাই, কৃষাণ স্যার। ভাবতেই ভয়ঙ্কর লাগছে। কারা প্রসঙ্গ বদলে দুষ্টুমি স্বরে বলল, সব বাদ দে তো, একটা জিনিস ভেবে দেখেছিস? আমি কিন্তু তোদের ম্যাডাম লাগি, এখন থেকে ম্যাডাম ডাকবি। দীপ্তি মুখ কুঁচকে বলল, যা তো। কারা জোরে হেসে ফেলে। ঠিক তখন পাশ দিয়ে একজন মেয়ে এগিয়ে এসে তাদের পথ রোধ করে বলে, এখানে কায়রাকে? কারা অবাক হয়ে উত্তর দিল, আমি কেন? মেয়েটি গম্ভীর গলায় বলে, ওই যে ওই সিনিয়র ভাইয়া ডাকছে আপনাকে, যাও। দীপ্তি আর জিহাদ একে অপরকে অবাক চোখে দেখল। জিহাদ পাশে ছেলেটার দিকে তাকে বলল, ওটা তো ফোর্থ ইয়ারের রাহুল ভাইয়া, ওই বাটা তোকে ডাকছে কেন? কারা কাজ ঝাঁকে বলল, কি জানি, দেখে আসি, তোরা এখানেই দাঁড়া। এই বলে সেখানে ধীরে ধীরে এগিয়ে গিয়ে কারা ছেলেটার সামনে দাঁড়িয়ে সরল গলায় বলল, জি ভাইয়া বলুন। ছেলেটা মুচকি হাসলো কারাকে দেখে। ও দূর থেকে কৃষাণ সবকিছু লক্ষ্য করছিল। টিচার্স রুম থেকে বেরোতেই ক্যাম্পাসে তার চোখ পড়ে ছেলেটার ওপর। নজরে আসে ছেলেটার হাতে থাকা গোলাপের ওপর। কৃষাণের সরু চোখ মুহূর্তে জলজলে আকার ধারণ করে। ছেলেটার ভাবমূর্তি উপলব্ধি করে। কারাকে এভাবে ডাকার কারণ বুঝে ফেলে সে। দপ করে জ্বলে ওঠে মাথাটা। নিমেষেই দৃঢ় পুরুষালী চোয়াল শক্ত হয়ে ওঠে কৃষাণের। খুব একটা দূরত্ব ছিল না বিধায় পেছন থেকে কৃষাণ নিজেকে সামলে পকেটে এক হাত রেখে তারাদর ভঙ্গিমায় কারাকে ভারী কিশোরে ডেকে ওঠে, ওয়াইফি, উই আর গেটিং লেট, কাম। কারা পেছন ফিরে কৃষাণের দিকে তাকাতেই এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখে বিস্ময়ের তীব্রতা, বুকের ভেতর অকারণ ধুকপুকানি বেড়েই চলেছে। কৃষাণের ভারী কণ্ঠে ওয়াইফি সম্বোধনটা কানে যেতেই কারা নিজের কল্পনা এবং বাস্তবতার ফারাক খুইয়েছে। নিজ মনে সে প্রশ্ন শুরু করলো, ওয়াইফি বলে ডাকলো, এটা কি সত্যি তাকে ডাকলো কৃষাণ স্যার, নাকি কল্পনার কোনো বিভ্রমে আটকেছে সে? ওদিকে রাহুল যে কিছুক্ষণ আগেও নিজের উপস্থিতি কায়রার সামনে জাহির করতে ব্যস্ত ছিল, সে কৃষাণকে দেখে আচমকা ভোল পাল্টে ফেলল। কারণ তার বুঝতে বাকি নেই কায়রাকে অতি ভদ্র শান্ত ছেলেটির ন্যায় আকস্মিক গলার টোন বদলে ফেলল। হাতে থাকা গোলাপ পকেটে ভরে নরম সুরে কায়রাকে বলল, কলেজে কোনো সমস্যা হলে আমাকে বলবে, বুঝেছ? তুমি একদম আমার বোনের মতো দেখতে, তাই ডেকেছিলাম, এখন যাও, স্যার ডাকছেন। কথা শেষ করে রাহুল তার দলবল নিয়ে দ্রুত সরে পড়ল ক্যাম্পাস থেকে। হাওয়ায় মিলিয়ে গেল তার আগের সব হিরোগিরি। কিন্তু কায়রার মনোযোগ তখন আর কোথাও নেই। তার সমস্ত সত্তা আটকে আছে সে একটি শব্দে, ওয়াইফি। চারপাশের কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে এলো। জিহাদ আর দীপ্তিও চুপচাপ নিজেদের পথে হাঁটা দিল কৃষাণকে দেখে। খানিকক্ষণ নীরবতার পর কায়রার সম্ভিত ফেরে। কৃষাণে আর একটা ডাকে, বাড়িতে যাওয়ার ইচ্ছা নেই নাকি? কৃষাণের দ্বিতীয় ডাকটা কায়রাকে বাস্তবে ফিরিয়ে আনলো। আর এক মুহূর্ত দেরি করল না সে। ব্যাগটা কাঁধে তুলে প্রায় দৌড়ে গিয়ে দাঁড়ালো কৃষাণের পাশে। অগত্যা কৃষাণ মুখে গম্ভীর ভাব রেখেই হাঁটা শুরু করল। কায়রা তার পাশে হাঁটতে হাঁটতে দ্বিধা ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, তখন আপনি আমাকে ডাকলেন? আসলেই। কৃষাণ থেমে গেল। ধীরে ধীরে তার দৃষ্টি স্থির হলো কায়রার চোখে। সেই দৃষ্টিতে অদ্ভুত এক গভীরতা। বলল, কেন? আমি ডাকায় খারাপ লেগেছে তোমার? কায়রা হতবাক হলো। কি বলছে স্যার? তার নাকি খারাপ লাগবে? তার তো ঠিক উল্টোটা হচ্ছিল। মনে হচ্ছিল পেটের ভেতর অজস্র প্রজাপতি উড়োউড়ি করছে। নিজের সন্দেহ দূর করতে
আরও একটু নিশ্চিত হতে হঠাৎই কায়রা প্রিশানের হাতে জোরে সিমটি কাটল। সহসা সিমটির তোপে প্রিশান মৃদু আর্তনাদ করে বসে। প্রিশানের মুখে বিরক্তির রেখা ফুটে উঠল তৎক্ষণাৎ। কায়রার ওপর রেগে গিয়ে বলল, ইডিয়েট, এটা কি করলে? কায়রা দুপা পিছিয়ে গেল বাস্তবতা টের পেতেই, কিন্তু চোখে মুখে লুকানো আনন্দ স্পষ্ট। তার তো নাচতে ইচ্ছে করছে, বাড়িতে গিয়ে না হয় একবার নাচবে, কিন্তু আপাতত প্রিশানকে ঠান্ডা করতে তাড়াহুড়ো করে বলল, সরি, আসলে আমি শিওর হতে চাচ্ছিলাম এটা স্বপ্ন নাকি। প্রিশান দ্বিরুক্তি করল না। কারার পাগলামো আচরণ সম্পর্কে সে আগে থেকে অবগত, আর এখন তো আটকানোর সুযোগও নেই। এরই মধ্যে তারা হাঁটতে হাঁটতে গ্রাউন্ড পেরিয়ে গাড়ির কাছে এসে পৌঁছেছে। প্রিশান ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট করতেই কায়রাও নিঃশব্দে পাশের সিটে বসে পড়ল সংকোচ ছাড়াই। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে সামনে চোখ রেখে প্রিশান গম্ভীর স্বরে বলল, এত ওভার রিয়েক্ট করার কিছু হয়নি। এটা শুধু একটা সাধারণ সম্বোধন ছিল, এটা প্রেটেন্ড করার জন্য যে তুমি আমার ওয়াইফ। তাছাড়া ওই ছেলেটার উদ্দেশ্য ভালো ছিল না। কায়রা অবাক হয়ে তাকালো পাশ ফিরে। ছেলেটা তো আর কায়রাকে খারাপ কিছু বলেনি। তাই কায়রা বলল, কই, ভাইয়া তো আমাকে বোন বলেই কথা বলল, কোনো অসুবিধা হলে জানাতে বলেছে। এতে তার মধ্যে খারাপের কি দেখলেন? প্রিশানের কণ্ঠে তীব্র বিরক্তির ছোঁয়া। বোন ডাকলেই কেউ বোন হয়ে যায় না। আর তোমারও তো কোনো সেন্স নেই যে যখন খুশি ডাকলে তুমি নাচতে নাচতে চলে যাও। এভাবে নিজের বিপদ নিজেই ডেকে আনো। আনবিলিভেবল। কথাগুলো কায়রার মনে হালকা প্রহার করল, কিন্তু সে থামল না। মৃদু অভিমান মেশানো স্বরে বলল, হ্যাঁ তো কি হয়েছে? আপনি আছেন তো আমাকে প্রোটেক্ট করার জন্য। আমি যত ভুল করব আপনি সব ঠিক করে দেবেন। সব মানুষ তো জন্ম থেকেই পারফেক্ট হয় না আপনার মতো। প্রিশান আর কিছু বলল না। তার চোখে তখন সামনের রাস্তায় নিবদ্ধ, মুখে অদ্ভুত এক নিরাবেগ স্থিরতা। শুধু গাড়ির গতি আর বাইরের বাতাসের শব্দ ভেসে আসছে। কায়রা জানালার দিকে ফিরে বসে রইল। হঠাৎ কায়রা খেয়াল হলো কায়রার, এটা তো তাদের বাড়ির রাস্তা নয়। ভুরু কুঁচকে ফেলল সে। তাই কায়রা কপাল কুঁচিয়ে জিজ্ঞেস করলো, এটা কোথায় যাচ্ছেন? বাড়ির রাস্তা তো উল্টো দিকে। প্রিশান সামনে চোখ রেখে ছোট করে উত্তর দিল, প্রীতিশার কাছে। আজ যে সকালটা শুরুই হয়েছিল ব্যস্ততার ছন্দে। কাবির আর প্রীতিশা দুজন মিলে সংসার গুছিয়ে তোলার অদম্য উচ্ছ্বাসে ডুবেছিল। বাজেটের হিসাব কষে কষে প্রয়োজন অনুযায়ী প্রীতিশা একে একে কিনে ফেলত কত শত জিনিস। সংসার সাজাতে বাজেট অনুযায়ী অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছে প্রীতিশা বুদ্ধি করে। তার চোখে ছিল দায়িত্বের দৃপ্তি, আর কাবিরের চোখে অপার মুগ্ধতা তার বউটির প্রতি। এত সব দৌড়ঝাঁপের মাঝে যে সকালের নাস্তাটা বাদ পড়ে গেছে তাদের, তা খেয়াল করার সময় কারো হয়নি। যখন ঘড়ির কাঁটা দুপুর 2টোর ঘরে এসে ঠেকল, তখন শরীরটা নিজের দাবি জানালো, মারাত্মক ক্ষুধার দাবি। সব কেনাকাটা শেষে কাবির মালপত্রগুলো একটা ভ্যানে তুলে দিল। পরিচিত লোক হওয়ায় ঠিকানা মতো সব পৌঁছে দেবার আশ্বাস আছে। তাই কাবির আর গেল না। এবার কাবির প্রীতিশার হাতটা আলতো করে ধরে বলল, হইছে, চলো কিছু খাইয়ে নাও, সকাল থেকে না খাই তুমি। প্রীতিশা সত্যিই খিদে পেয়েছিল, কিন্তু ব্যস্ততার ভারে মুখে বলল, একদিন ঝুট ঝামেলার মধ্যে খাওয়া দাওয়ার অনিয়ম হতেই পারে, ব্যাপার না, তুমিও তো খাওনি সারাদিন। কাবির একটু হেসে মাথা নাড়ল। এখন সারাদিন এত কাজ কামের পরে রান্নাজি আমাকেও কারোরই থাকবো না। আজকের মতো হোটেলে খাইয়া আসি, চলো বিরিয়ানি চলবো। প্রীতিশার ঠোঁটে মৃদু হাসি ফুটল, দৌড়াবে। তারপর দুজন মিলে কাছের এক হোটেলে গিয়ে পেট ভরে বিরিয়ানি খেল। খাওয়া শেষে রাস্তায় বেরোতেই তারা বাড়ির পথে হাঁটা ধরে। এমন সময় হঠাৎই প্রীতিশার চোখ আটকে গেল পাশের এক দোকানের শো উইন্ডোতে। সাদা একটা শার্টে তার পা যেন নিজে থেকেই থেমে গেল। প্রীতিশাকে থামতে দেখে কাবির অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, থামলা কেন? প্রীতিশা আঙুল তুলে ইশারা করে শার্টটা দেখালো, ওটা পছন্দ হয়েছে, কিনবো, চলো। কাবির ভুরু কুঁচকে বলল, তুমি শার্ট পরবা, কিন্তু ওইটা তো লেডিস শার্ট না। প্রীতিশা হেসে উঠল, ধুর, আমি কেন পরবো, তোমার জন্য।
দারুণ মানাবে তোমাকে। তাছাড়া তোমার তো সবই কালো শার্ট, সাদা শার্ট একটাও নেই। কাবির মুখ কুঁচকে প্রায় অসহায়ের মতো বলল, ভাই আমার কাছে আর টাকা নাই, আর কিছু কিনতে পারুম না। কিন্তু প্রীতিশার যে থামে না, সে কাবিরের হাত টেনে জোর করে নিয়ে গেল শোরুমের ভেতরে। বলল, আমার আছে, আমি কিনে দেব, এসো। অগত্যা বউয়ের জেদের কাছে হার মেনে কাবির ঢুকে পড়ল দোকানে। প্রীতিশা দোকানদারকে বলল, ওই হোয়াইট শার্টটা বের করুন। ভাইয়া। দোকানদার বের করে দিলেন। প্রীতিশা শার্টটা হাতে নিয়ে ভালো করে দেখল, কাপড়, কাট সবই বেশ সুন্দর। দোকানদার নিজেও প্রশংসায় সুরে বলল, আপনার চয়েস কিন্তু দারুণ আপা। প্রীতিশা মৃদু হাসল। ওদিকে কাবির মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। প্রীতিশা এবার সরাসরি জিজ্ঞেস করে বলল, এটার দাম কত ভাইয়া? প্রীতিশা দাম জিজ্ঞেস করতেই দোকানদারের উত্তর এলো, বেশি দামাদামি করবো না আপা। যদিও এই শার্টের দাম 1200 টাকা নিতাম, তাই আপনার জন্য 1000 কমায়া কইছি কিন্তু আপা। কাবির আতকে উঠে প্রায় চিৎকার করে বলল, মাইরে ফেলান ভাই আমারে। তার সেই নাটকীয় প্রতিক্রিয়ায় দোকানদার একটু থমকালো। তবু দোকানদার কাবিরকে বলল, ভাই আপনি তো আমাগো পরিচিত, আপনি তো জানেনই কত ভালো ভালো মাল রাখি আমরা। কাবির হেসে বলল, পৃথিবীতে সবচেয়ে মিছা কথা কয় কোন দুইজন জানেন? উকিল আর দোকানদার। দোকানদার আরেক দফা ভড়কালেন। প্রীতিশা কাবিরকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলল, তুমি চুপ করো, আমি কথা বলছি তো। কাবির এবার ভান করে নিজের ঠোঁটে তর্জনী আঙুল চেপে ধরে। প্রীতিশা এবার দোকানদারকে বলে, দেখুন ভাইয়া, আমিও দামাদামি করব না, 500 টাকা হলে বলেন, না হলে চলে যাচ্ছি। দোকানদার জিভ দাঁত দিয়ে কেটে বলেন, কি করে না পা, আর একটু বাড়ান, লস হয়ে যায় এই দামে। ওকে, 550। দোকানদার হা করে তাকে রইল, আপা আর একটু বাড়ান। শেষমেশ প্রীতিশা যখন কাবিরের হাত ধরে বেরিয়ে যেতে উদ্যত হয়, তখনই দোকানদার হার মেনে বলল, আচ্ছা নিয়ে যান আপা। শার্টটা প্যাক হয়ে গেল। টাকা দিয়ে বেরোতেই প্রীতিশা দেখে কাবির চুপচাপ এক পাশে দাঁড়িয়ে আছে। প্রীতিশা লক্ষ্য করলো তার দৃষ্টি এবার গিয়ে থেমেছে শাড়ির দোকানের দিকে। তাই জিজ্ঞেস করল, ওদিকে কি দেখছ? কাবির উচ্ছ্বসিত হয়ে বলল, ওই শাড়িটা ভালো লাগলো, তোমারে লাগবো, আসো কিনা দেই। প্রীতিশা অবাক হয়ে বলল, তোমার না টাকা নেই ফাজিল, এখন আবার বলছো শাড়ি কিনে দিবে? কাবির মৃদু হাসলো, কিছু বলল না। প্রীতিশা মাথা নাড়িয়ে বলল, থাক, লাগবে না, আমি তো এমনিতেই শাড়ি পরি না, শুধু শুধু কিনে দেখা যাবে ঘরে রেখে দিয়েছি, অযথা খরচের কি দরকার। কিন্তু কাবির তো শুনতেই পেল না। তার হাত ধরে টেনে নিয়ে গেল শাড়ির অন্য পাশে শোরুমের দিকে। তারপর দোকানদারকে বলে, ওই শাড়িটা বাইর করেন। কালো শিফনের পাতলা শাড়িটার সামনে আসতে প্রীতিশার চোখ বড় বড় হয়ে যায়। সে কাবিরের দিকে তস্ত্র চোখে তাকায়। তার মানে এই শাড়ি পছন্দ হয়েছে কাবিরের। কাবির পাগল হয়ে গেছে নিশ্চিত। এসব বাইরে পড়লে লোকে কি ভাববে? তাই প্রীতিশা কাবিরের কানে ফিসফিস করে বলল, পাগল নাকি তুমি? এই পাতলা শাড়ি পরা আর না পরা তো একই, সব তো দেখাই যাবে। কাবির ঠোঁটে দুষ্ট হাসি টেনে বলল, তাই তো কিনতে আসছি। প্রীতিশার মুখ রাগে লাল হয়ে উঠল মুহূর্তে। মানে তুমি চাও সবাই আমাকে এভাবে দেখুক? এইবার কাবিরের চোখ স্থির হয়ে গেল। ঠান্ডা গলায় বলল, জানে মাইরে ফালামো, এইটা শুধু আমার জন্য পরবা। এইবার প্রীতিশা চুপ হয়ে গেল। শেষমেশ শাড়িটাও কিনে ফেলল কাবির। পুরো পথ জুড়ে প্রীতিশা লজ্জায় মুখ নিচু করে হাঁটল। তার ভেতরে তখন এক অদ্ভুত অনুভূতির ঢেউ, লজ্জা, অস্বস্তি আর কোথাও লুকিয়ে থাকা এক মিষ্টি উষ্ণতা। কি বিচিত্র অস্বস্তিকর সেই অনুভূতি। পুরো রাস্তা প্রীতিশা লজ্জা পেতে পেতে এসেছে, আর কাবির ওর দিকে বেহায়ার মতো তাকে মিটিমিটি হেসেছে। কাবির আর প্রীতিশা বাড়ি ফিরেছিল 3টের মাঝে। দিনভর নতুন সংসার গোছানোর ব্যস্ততা এখনো সামলে উঠতে পারেনি তারা। দুজনের অনেকটাই খাটুনি যাচ্ছে আজ। প্রীতিশা ধীরে ধীরে গোছাতে শুরু করলো কিছু কাজ। নতুন আনা আলমারিটা খুলে জামা কাপড়গুলো যত্ন করে সাজাতে লাগে বিভিন্ন তাকে তাকে। কাবির তখন হালকা ক্লান্ত গলায় বলল, আমি গোসল দিয়ে আসি। প্রীতিশা চোখ না তুলে মৃদুস্বরে জবাব দিল, যাও। কাবির বাথরুমে চলে যেতে প্রীতিশা পুরো আলমারি সুন্দর করে গুছিয়ে রাখে। এই আলমারি আজই বাড়িতে এনেছে। সাথে এনেছে 2টো সোফা সেটও। সেগুলোর কাভার লাগিয়ে সোফাটা গোছালো।
এছাড়া আরও অনেক কাজ বাকি। প্রীতিশা একে একে সব গুছিয়ে ফেললো যতটা পারে, কিন্তু আপাতত এগুলো কাজ শেষ করে সে এক গ্লাস পানি খেয়ে ক্লান্ত শরীরটা খাটে এলিয়ে দিল ধপ করে। কিন্তু তখনই ঘটে এক অপ্রত্যাশিত মুহূর্তের সূচনা। হুট করে মটমট শব্দের পরেই ঠাস করে খাটের এক পাশ ভেঙে নিচে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে প্রীতিশা ধপ করে মেঝেতে পড়ে যায়। কি ঘটেছে তা সে বোঝারই সুযোগ পেল না। কোমরে হালকা ব্যথা নিয়ে উঠে বসে তোষক সরিয়ে দেখে খাটের কাঠ এক পাশে ঘুনে খেয়ে ফেলেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত ঠেকালো সে। বিড়বিড় করে আওড়ালো, এবার এটাও কিনতে হবে। ঠিক তখনই কাবির ফিরে এলো, খালি গায়ে, ভেজা চুল আর চেক চেক লুঙ্গি পরা স্বাভাবিক অবয়বে। ঘরে ঢুকেই তার চোখ আটকে গেল ভাঙা খাটে। চমকে উঠে কাবির বলল, খাট কেমনে ভাঙলো? প্রীতিশা ধিমি কণ্ঠে বলে, আমার জন্যই ভেঙেছে। ঘুনে ধরেছিল এক পাশে, দেখো আমি ধপ করে শুয়েছিলাম, অমনি ঠাস করে ভেঙে গেল। কাবির খাটের দিকে দ্বিতীয়বার তাকালো না। তার উদ্বেগপূর্ণ চোখ স্থির হয়ে রইল প্রীতিশার ওপর। কাবির চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি ব্যথা পাও নাই তো দেখি? প্রীতিশা মাথা নেড়ে মৃদু হাসল, না আমি ঠিক আছি, তবে আমাদের এবার খাটও কিনতে হবে। কাবির ঠোঁট গোল করে শ্বাস ফেলে বলল, আমি কিনতেই চাইছিলাম, এমনিতেও খাটটা অনেক পুরান, তাই মেলা দিন টিকছে, আরও আগে ভাঙা উচিত ছিল। প্রীতিশা সম্মতিসূচক মাথা নাড়ল। কাবির এবার বলল, তুমি যাও এখন, গোসল করে আসো। প্রীতিশা বলল, যাচ্ছি, এমনিতেও জামায় ধুলোবালি লেগে শেষ। এই বলে সে এবার তোয়ালে আর জামা কাপড় নিয়ে চলে গেল বাথরুমে। তখন কাবির একটা টি শার্ট গায়ে পরে কাজে লেগে পড়ে। একটা কাঠের চেয়ারের হাতল ভেঙে গিয়েছিল, সেটাই হাতুড়ি দিয়ে ঠিক করছে কাবির। এইমাত্র নিঃশব্দে ঘরে ঢুকলো প্রিশান আর কায়রা। কাবির টেরে পেল না, সে তো উল্টো দিকে হয়ে নিচে বসে চেয়ার ঠিক করতে ব্যস্ত। ঘরে এসে প্রথমে তাদের চোখ যায় ভাঙা খাটের ওপর। প্রিশান চমকায় থমকায়, ওর চোয়াল ঝুলে পড়ার উপক্রম হয়। কায়রা নিজে হতবাক। এদিকে কায়রা অস্ফুটে প্রায় জোরেই বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ। কায়রার গলা পেয়ে কাবির তড়িৎ বেগে ফিরে তাকালো। প্রিশান আর কাবিরের চোখাচোখি হয়। কাবির তো নিজেই থমকে গেছে। তাদের এভাবে দেখে তার চটপটানো বুলি হারিয়েছে ঘরের পরিস্থিতি বুঝে। এদিকে কাবিরের ভেজা চুল নজরে আসে প্রিশানের। ঠিক তখনই বাথরুম থেকে বের হলো প্রীতিশা, ভেজা চুল তোয়ালে দিয়ে বাঁধা, মুখে সফেদ স্নিগ্ধতা। সদ্য গোসল করা বোনকে দেখে ঘরের এমন অবস্থা বুঝে প্রিশানও ভুল মানেটাই ভাবল। প্রীতিশা ভাইকে দেখে খুশি হলেও পরক্ষণে ঘরের অবস্থা দেখে বুঝল তাদের সাক্ষাৎকারের এই পরিস্থিতিটা অবান্তর। আনন্দ ভুলে মুহূর্তেই অপ্রস্তুত হয়ে পড়ল প্রীতিশা। বুঝতে পারল না কি বলবে বা বলা উচিত। তবে স্থান কাল না ভেবে কায়রা চোখ বড় বড় করে অবাক কণ্ঠে মুখ ফসকে বেহায়ের মতো বলেই ফেলল, ভাইজান এতটা অ্যাগ্রেসিভ? চারপাশের হঠাৎ বদলে যাওয়া পরিস্থিতি বুঝে কাবির মুহূর্তেই থমকে গিয়েছিল। বিস্ময় আর অস্বস্তির এক অদ্ভুত মিশ্র অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলেছিল না চাইতেও। তবু নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে। পরিস্থিতি কি পরিমাণ বেগতিক তা বলার বাইরে। সবার নজর এখন কাবিরের দিকে, যেন কোনো অপরাধ করে ফেলেছে সে। পরিবেশটা এমন, কেউ কিছু না বললেও সব চোখ তাকে ঘিরেই প্রশ্ন ছুড়ে দিচ্ছে কোনো লজ্জাজনক কাজের। একেই বুঝি বলে ফান্দে পড়িয়া বগা কান্দেরে। এদিকে পাশে দাঁড়িয়ে প্রীতিশা, বেচারির মুখ লাল হয়ে আছে লজ্জায়, চোখ তুলতেও পারছে না নিজের ভাইয়ের সামনে। অথচ তাদের বিন্দুমাত্র দোষ নেই এই ঘটনার। এই অনাকাঙ্ক্ষিত অস্বস্তিকর পরিবেশ থেকে বেচারিকে মুক্ত করতে নীরবতা ভাঙে কাবির কোনো প্রকার শয়তানি না করে। হঠাৎ সে স্বাভাবিক ভঙ্গিতে প্রিশানকে দেখে বলে ওঠে, আরে ভাইয়া যে ভেতরে আসেন, বাইরে কেন এতক্ষণ? তারপর প্রীতিশার দিকে তাকে একটু তাড়া দিয়ে বলে, ইয়ে প্রীতি, ভাইয়া আসছে তোমার, খাবার দাবার নিয়ে আসো, জলদি যাও। কাবিরের এই কথার অপেক্ষাতেই যেন প্রীতিশা ছিল। তার কথা শেষ হতে প্রীতিশা মুক্তি পেয়ে দৌড়ে রান্নাঘরের দিকে চলে যায় প্রায় এক ছুটে। আজ কাবির সত্যিই পরিস্থিতি সামলে দিল, কোনো দুষ্টুমি না করে। বরং প্রীতিশার অস্বস্তির প্রসঙ্গকেই
অন্যদিকে ঘুরিয়ে দিল। যাক, এ যাত্রায় কাবির বাঁচিয়ে দিল তাকে। এরপর কৃষাণ ধীরে একটা শ্বাস ফেলে এগিয়ে এসে সোফায় বসল। তার মুখভঙ্গি এখন একদম স্বাভাবিক। এদিকে কায়রা এখন অবাক হয়ে তাকিয়ে আসছে কাবিরের দিকে, মুখটা আধো খোলা, যেন কিছু বলতে গিয়েও থেমে গেছে। কাবির তা দেখে বিরক্তিতে চসূচক শব্দ করে বলল, তোর কি হয়েছে? এমন ভ্যাবলার মতো তাকায় আসছ কেন? কায়রা হকচকিয়ে গিয়ে দ্রুত নিজেকে সামলায়, না কিছু না। তাহলে গিয়ে ওখানে বস, আসতে আমি। এই বলে কাবির বেরিয়ে যায়। সামনের দোকান থেকে বিস্কুট, সিঙ্গারা আর এক বক্স লাড্ডু কিনে নেয়। চায়ের সাথে বিস্কুট না হলে ঠিক জমে না, তাছাড়া বাড়িতে একটাও বিস্কুট নেই। মনে পড়ে পরশু তো সব বিস্কুট সে একাই সাবার করে ফেলেছিল। কাবির ফিরে এসে সরাসরি ঘরের দরজা দিয়ে রান্নাঘরে না ঢুকে বাইরের দরজা দিয়ে রান্নাঘরের দিকে যায়। সেখানে প্রীতিশা চা বানাচ্ছে। কাবিরকে আসতে দেখে তার চোখে আবার সে অসহায় ভাব। প্রীতিশা কাতর গলায় বলল, কি হয়ে গেল বলো তো? ভাইয়া কি না কি ভাবলো আমাদের দেখে? সি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। কাবির কি সান্ত্বনা দেবে বুঝল না। লজ্জা তো সেও পেয়েছে একটু, কিন্তু তা না বলে কাবির কিছুক্ষণ চুপ থেকে হালকা গলায় বলে, বাদ দাও, মানুষের ডার্টি মাইন্ড হইলেই তো আর আমরা ডার্টি হইতাছি না। তাছাড়া আমরা তো জানি এক্স্যাক্ট ঘটনাটা কি। আবার খাট ভাঙলা তুমি, আর সবাই তাকায় রইল আমার দিকে, আজব না? এরপর একটু থেমে কাবির বিড়বিড় করে বলল, এমন ভাব করলো সবাই যেন আমরা করে ফেলেছি। প্রীতিশা কাবিরের বিড়বিড়ানো শুনলেও পুরো কথা শুনতে পায়নি। তে জিজ্ঞেস করে, কি বিড়বিড় করছে একা একা? কিছু না। তবু প্রীতিশার মুখের সে কাঁদো কাঁদো ভাব কাটেনি। কাবির তখন একটা ট্রেতে সিঙ্গারা, বিস্কুট, লাড্ডু সাজাতে সাজাতে নরম গলায় প্রীতিশাকে বলল, পেনিক কইরো না, আমি চা ঢাইলা দেই, তুমি নিয়ে যাও। এই বলে কাবির চায়ের কাপগুলোতে ধোয়া ওঠা গরম চা ঢেলে দেয়। প্রীতিশা একটু ইতস্তত করে বলল, তুমি যাবে না আমার সাথে? না, তুমি যাও আগে, আমি আসতেছি। কিসের আসতেছি? একা কেন যাব? তুমি আমার সাথে আসবে, চলো। শেষমেশ এক প্রকার জোর করেই কাবিরকে সঙ্গে নিয়ে ট্রে হাতে ঘরে ফিরে আসে। প্রীতিশা ঘরে ঢুকে দেখতে পায় কৃষাণের মুখে এখনও সেই স্বাভাবিক স্থিরতা, যেন কিছুই ঘটেনি। কাবির সামনে বুকে ভাঁজ করে দাঁড়ায়। কিছুক্ষণ পর কৃষাণ প্রীতিশার হাত ধরে নিজের পাশে বসে নরম কণ্ঠে বলে, 2 দিনেই নিজের ভাইকে মেহমান বানিয়ে দিলি, এত ফর্মালিটিস কেন? প্রীতিশা মৃদু হেসে মাথা নিচু করে বলল, প্রথম এসেছ এই বাড়িতে, খালি মুখে পাঠাতে বলছ? কৃষাণ স্নেহ ভরে বোনের মাথায় হাত বুলিয়ে দেয়, তোকে দেখতে এসেছি, তুই আমার পাশে বস, এত ব্যস্ত হতে হবে না। এখন বল কেমন আছিস? প্রীতিশা আলতো হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? আমার আর কি, সব আগের মতোই। এই স্বাভাবিক কথাবার্তার মাঝেই কায়রা চুপি চুপি লাড্ডুর দিকে হাত বাড়ায়। সঙ্গে সঙ্গে কাবির চটানো কণ্ঠে বলে ওঠে, এই সোসার মতো আগেই খাইতেছস কেন? খাইতে কইছি তোরে? কায়রা হাত থামিয়ে অসহায় চোখে তাকালো ভাইয়ের দিকে। এদিকে কাবিরের কথায় থমকালো প্রীতিশা। কৃষাণ, ওরা তো অবগত নয় এই দুজনের খুনসুটির বিষয়ে। কায়রা হাত থামিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, একটাই খাবো ভাইজান প্লিজ। পর মুহূর্তে কাবির হো হো করে হেসে ওঠে, আরে খা, মজা করলাম, এগুলো স্পেশালি তোর জন্যই তো আনছি। এই শুনে কায়রা খুশিতে 2টো লাড্ডু তুলে নেয়। তারপর কাবির কৃষাণের দিকে হাত কাপ বাড়িয়ে দিয়ে বলে, এই নেন ভাইয়া, চা ঠান্ডা হয়ে যাইতেছে। কৃষাণ মৃদু হাসি দিয়ে কাপ তুলে নেয়। ধীরে ধীরে তাদের কথোপকথনের উষ্ণতায় বিকালটা গড়িয়ে যায়। অস্বস্তির ছায়া মিলিয়ে গিয়ে জায়গা করে নেয় এক ধরনের স্বাভাবিক ঘরোয়া শান্তিময় আলাপচারিতা। কায়রা আর কৃষাণ বাড়ি ফিরতে ফিরতে রাতের আধার নেমে এসেছে। বাড়ি ফিরে ঘরে ঢুকে কায়রা একরকম স্বস্তির নিঃশ্বাস ফেলল। দ্রুত বাইরের জামা কাপড় বদলে নিল সে। কৃষাণ এখন ঘরে নেই, হয়তোবা বাচ্চাদের সাথে আছে। কায়রাও ভেবেছিল সেখানেই যাবে, ঠিক তখনই ফোনখানা বেজে উঠল রিন রিনের শব্দে। পরিচিত নাম্বার দেখে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কায়রা মিষ্টি গলায় বলল, আসসালামু আলাইকুম ভাবি, বলো কি অবস্থা? ওপাশে কাশি নরম কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি, তুমি কেমন আছো? ও বাড়িতে সব ঠিকঠাক তো? কায়রা হালকা হেসে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে আকাশে মেঘ জমেছে, সেদিকে তাকিয়ে কায়রা জবাব দিল,
সব ঠিক আছে, এবার তুমি বলো। হঠাৎ ননদিনীকে মনে পড়ার কারণ? কাশি একটু থেমে ঠান্ডা স্বরে বলল, ননদিনীকে মনে পড়ার আবার কারণ লাগে বুঝি, তবে আজ অবশ্য একটা কারণেই ফোন করা। কারার কৌতূহল বেড়ে গেল। বিছানায় বসে সে একটু সামনে ঝুঁকে বলল, ঘটনা কি বলো তো? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর খুব আস্তে লাজুক গলায় কায়সি বলেই ফেলল, একটা গুড নিউজ আছে, তুমি আবার ফুপু হতে চলেছ। মুহূর্তে যেন সময় থমকে গেল। তারপরই কারার মনে বিস্ফোরণের মতো আনন্দ জাগল। কারা হঠাৎ করে উঠে দাঁড়িয়ে উচ্ছ্বসিত চিৎকার করে উঠে বলল, কি সত্যি বলছো? উফ, কি শোনালে ভাববি এটা ভাইজানকে বলেছ? এই খবর শুনলে কত খুশি হবে ভাইজান। কাশির কণ্ঠে এবার দ্বিধা, লাজুক কাঁপন। না, এখনো বলিনি, কিভাবে বলবো? উনি কি রিয়াকশন দেবেন ভাবতেই কেমন লাগছে। কারার চোখে তখন শুধুই আনন্দের ঝিলিক। সে নরম দৃঢ় স্বরে বুঝিয়ে বলল, এত ভেবো না, চট করে বলে দাও তো, দেখবে ভাইজানই সবচেয়ে বেশি খুশি হবে। কাশি আলতো হাসে, তা তো বলবই, তবে আমি ভাবছিলাম একটা সারপ্রাইজ দেয়া যাক তোমার ভাইকে। কারা ভুরুকুসকে মজা করে বলল, তুমি সারপ্রাইজ দেবে ভাইজানকে? এত পরিবর্তন কবে হলো শুনি? এই শোনো, খুঁচিও না তো। কাশির মেকি রাগ দেখায় কায়রাকে, তবে তার মন ভর্তি ভালোবাসার ছোঁয়া মেয়েটার প্রতি। কাশি আর একবার সতর্ক করে বলল, আরে শোনো, এই খবরটা এখনই কাউকে বলো না, আমি প্রথম তোমাকেই বললাম। পারলে একটু সময় করে বাড়িতে এসে দেখা করে যেও, খুব মিস করি তোমাকে। কারার কণ্ঠেও নরম হয়ে এলো, একটা মৃদু শ্বাস ফেলে সে। ননদ ভাবি কম বোনের মতো থাকে সে দুজন। মাঝের হওয়া দূরত্বটা হঠাৎ করে অনুভব করলো কায়রা, মুখে বলল, আচ্ছা সময় করে আসবো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা কেটে যেতেই ঘরটা আবার আগের মতো হয়ে গেল, কিন্তু কারার ভেতরে তখনও বইছে আনন্দের ঢেউ। সে ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ে। তার ঠোঁটের কোনো অজান্তে হাসি ফুটে উঠেছে। আবার একটা নতুন প্রাণ আসবে, একটা পুস্কু আসবে। ছোট্ট হাত, ছোট্ট পা, মিষ্টি কণ্ঠ। উফ, ওই বাড়িতে আবার হাসির শব্দ ভেসে বেড়াবে। কানের জন্মের সময়কার সেই বীভৎস স্মৃতিটা আজও কারা ভুলতে পারেনি। কি দিন গেছে তাদের। এখন অবশ্য কাশি সব মেনে ভালো আছে তার ভাইয়ের সাথে। আর কি চাই কারার? এখন শুধু একটাই চাওয়া, তার দুই ভাই সুখে থাকুক, ভালো থাকুক, আর তার বড় ভাইজানের জীবনে এই নতুন আগমনী বার্তা তাদের জীবনের সব অপূর্ণতা মুছে দিয়ে নতুন করে পূর্ণতার আলো ছড়িয়ে দিক। কারা আবার ভাবল, প্রিহার রুমে যাওয়া যাক, একা একা ঘরে বসে বোর হওয়ার চেয়ে গল্প করুক। তে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। করিডোর পেরিয়ে কায়রা প্রিহার ঘরের দরজায় নক করলো। মৃদু স্বরে বলল, আসবো। চেয়ারে বসে আয়নার সামনে তখন প্রিহা চুল আঁচড়াচ্ছিল। কারার ডাক শুনে সে পেছন ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক নির্মল হাসি। হাসি মুখে প্রিহা বলল, আরে আসো আন্টি, নক করার প্রয়োজন নেই। অনুমতি পেয়ে কায়রা ভেতরে ঢুকে পড়ল। কায়রার চোখ আটকে যায় মেয়েটার নিষ্পাপ সৌন্দর্যে। গোলাপি টি শার্ট আর সাদা প্লাজো পরনে, তার ফর্সা গোলগাল মুখশ্রীতে সর্বক্ষণ সতেজতা থাকে। টানা টানা দুটি চোখ অবিকল কৃষাণ মতো গভীর আর মায়াময়। কথাবার্তা, ভঙ্গিমা, এমনকি ছোট ছোট আচরণও এক অদ্ভুত পরিপক্কতা আছে, যা বয়সের তুলনায় অনেকটাই বেশি। কারার মনে অজান্তে স্নেহের কোমলতা বয়ে গেল। প্রথম দেখাতে মেয়েটা তার মনে গেঁথে গিয়েছিল ভীষণভাবে। কারা এগিয়ে গিয়ে প্রিহার পাশে বসল। চারপাশে একবার চোখ বুলিয়ে জিজ্ঞেস করল, তোমার পাপা কোথায়? প্রিভানকেও তো দেখছি না। প্রিহা সহজ স্বরে বলল, পাপা প্রিভানকে প্রাইভেট থেকে আনতে গেছে, চলে আসবে। ও। কারা হালকা মাথা নাড়িয়ে বলল। তারপর সে খেয়াল করলো প্রিহা বেশ কিছুক্ষণ ধরে চুল নিয়ে যুদ্ধ করছে। বারবার চেষ্টা করেও যেন কিছুতেই ঠিকমতো বাঁধতে পারছে না। তা দেখে কারা মুচকি হেসে বলল, ফ্রেন্ডস বেনি করতে চাচ্ছ তাই না? প্রিয়া একটু লজ্জা মিশ্রিত স্বরে বলল, হ্যাঁ, কিন্তু পারছি না, বারবার প্যাঁচ লেগে যাচ্ছে। ইউটিউবে দেখে চেষ্টা করলাম, তবুও হচ্ছে না।
কায়রা তখন এগিয়ে গিয়ে বলল, এদিকে ঘুরে বসো, আমি করে দিচ্ছি। স্বাভাবিক ভঙ্গিতে প্রিহা ঘুরে বসল। কায়রা আলতো করে তার চুলগুলো ছুঁয়ে দিল। বেশ লম্বা ঘন সিল্কি চুল। কায়রা জিজ্ঞেস করে, দুই পাশে করব? প্রিহা হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এরপর কায়রার আঙুলগুলো শিল্পীর মতো কাজ করতে লাগলো। মুহূর্তের মধ্যেই সে নিখুঁতভাবে প্রিহার মাথার দুই পাশে ফ্রেঞ্চ বেনি করে দিল। শেষ করে কায়রা মৃদু হেসে বলল, এবার দেখো তো তোমার ইউটিউবের ভিডিওর মতো হয়েছে কিনা। প্রিহা আয়নার সামনে নিজেকে দেখে মুগ্ধ হয়ে গেল। এপাশ ওপাশ ঘুরে তার চোখে ঝলমল করে উঠল আনন্দের দীপ্তি। হ্যাঁ, সে এমন করে বেনি করতে চেয়েছিল। উচ্ছ্বসিত হয়ে প্রিহা বলল, রিয়েলি? ভিডিওর থেকেও ভালো হয়েছে, থ্যাংক ইউ আন্টি। কায়রা বিনিময়ে শুধু স্নিগ্ধ হাসল। সে হাসিতে লুকিয়েছিল এক অদ্ভুত প্রশান্তি। এই ছোটখাটো মুহূর্তে খুঁজে পাওয়া যায় নতুন সম্পর্কের উষ্ণতা। কায়রা তো অনুভব করছে। কিছুক্ষণের মধ্যেই প্রিভানকে ঘরে ঢুকিয়ে দিয়ে নিঃশব্দে চলে গেল ছাদের লাইব্রেরির দিকে। সেখানে গিয়ে প্রতিদিনের মতো বই পড়বে প্রিশান। ঘরের ফিরে কায়রাকে দেখতে আগুনের মতো জ্বলে উঠল প্রিভান। কায়রাকে দেখা মাত্র তার চোখে জমে উঠল মারাত্মক রাগ আর ক্ষোভ। সে তেতে উঠল, বলল, আপনি এখানে কেন এসেছেন? এই রুমে কি করছেন আপনি? তার কণ্ঠে ছিল রাগের সঙ্গে কাঁপতে থাকা অস্থিরতা। পাশে দাঁড়িয়ে থাকা প্রিহা হতভম্ব হয়ে গেল তার ভাইয়ের এরূপ আচরণে। বড় বোন হয় ধমকে উঠল প্রিহা, এভাবে কথা বলছিস কেন? ম্যানার্স ভুলে গেছিস? কিন্তু প্রিভানের ভেতরে ঝড় তখন আরও থামার নয়। প্রিভান দ্বিগুণ উচ্চস্বরে বলে, রাখ তোর ম্যানার্স, আমি কথা বলছি, তুই মাঝখানে আসিস না আপু। এই মুহূর্তে কায়রাও আর নরম থাকলো না। উঠে দাঁড়িয়ে হেসে একইভাবে বলল, হ্যাঁ প্রিহা, তুমি আমাদের মাঝে এসো না, তোমার ভাই কথা বলছে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। প্রিভান থমকে গেল কায়রার এমন প্রতিক্রিয়ায়, যা সে আশা করেনি। প্রিহাও চমকেছে। কায়রা এবার বুকের কাছে হাত ভাঁজ করে মেকি হেসে বলল, তো প্রিশান স্যারের 2 নম্বর ছানা, বলো কি বলতে চাও? আজ না শুনে কিন্তু আমি উঠছি না। সে আবার বলল, এই আমি বসলাম, আজ তোমার সাথে একটা হ্যাস্ত করে ফিরব। এই বলে কায়রা আবার বসল নিজের জায়গায়। ছানা শব্দটা যেন প্রিভানের অহংকারে হালকা আঁচড় কাটল। তবুও সেসব পাত্তা না দিয়ে এগিয়ে এসে বলল, আমার আপনার সাথে কোনো কথা নেই, আপনি ভালো ভালোই বের হয়ে যান। কায়রা মুচকি হেসে উত্তর দিল, কিন্তু আমার কথা আছে। রাগে প্রিভানের চোখ লাল হয়ে উঠেছে। এই মহিলা চাইছেটা কি? প্রিভান বলল, মানেটা কি সবের? কি চান আপনি? কায়রা মুখ বাঁকিয়ে বলল, তোমার মাথা, আমার মুন্ডু। এই অপ্রত্যাশিত উত্তরে মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল ছেলেটা। পাশে প্রিহা চাপা হাসি হাসল। হঠাৎ কায়রা প্রিভানের হাত ধরে টেনে পাশে বসিয়ে দিল। প্রিভান প্রতিবাদ করল উচ্চস্বরে, সমস্যা কি আপনার? আমি ভালোভাবে বলছি, চলে যান। কায়রা এবার কণ্ঠ নরম করল, কিন্তু দৃঢ়তা রইল আগের মতোই। আমি কথা বলবোই তোমার সাথে, জোর করে হলেও বলবো। শাট আউট না করে যাচ্ছি না আজ। তোমার পাপা আমাকে যথেষ্ট ম্যানার্স শিখিয়েছে। আমি কিন্তু মা বাবা কোনোটাই পাইনি, তাই আমার ম্যানার্সও নেই। তোমার থেকে 10 গুণ বেশি জেদ আমার আছে, তাই চুপচাপ বসো আর আমার কথা শোনো। অদ্ভুতভাবে থেমে গেল প্রিভান, কারণ তার চোখ পড়েছে কায়রার কৃত্রিম পায়ের দিকে। এটা সে আগে খেয়াল করেনি। মুহূর্তেই সেই চোখে রাগ বদলে শূন্যতা ছুঁয়ে গেল। প্রিভান কাঁপা কাঁপা গলায় বলল, আপনার পা? কায়রা কাঁধ ঝাঁকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, পা নেই আমার, আজ দেখলে তুমি। প্রিভান মাথা নাড়ায় ধীরে। কায়রা এবার নরম গলায় বলল, আচ্ছা এসব বাদ দাও, এবার বলো আমার সাথে তোমার কিসের শত্রুতা? থাক, সেটা নাইবা বললে, কিন্তু নিজের পাপাকে কেন কষ্ট দিচ্ছ? কথা বলা বন্ধ করে দিয়েছ কেন জানো? তোমার জন্য উনি কাল সারা রাত ঘুমায়নি। কথাগুলো যেন নিঃশব্দে গিয়ে আঘাত করলো প্রিভানের ভেতরে জমে থাকা অভিমানের দেয়ালে। সে থমকে গেল। তার পাপা ঘুমোয়নি তার জন্য, কিন্তু প্রিভান ভেবেছিল পাপার কিছু যায় আসবে না সে কথা না বললে। তার চোখে প্রথমবারের মতো রাগের বদলে ফুটে উঠল দ্বিধা। প্রিভান নিজে নিজে এবার এক দৃষ্টিতে সামনে তাকে রোবটের মতো বলল, আমি জানি আপনি পাপাকে আমাদের থেকে দূরে সরিয়ে দেবেন। পাপা আর আমাদের ভালোবাসবে না।
এই কথায় কায়রার বুক কেঁপে ওঠে। বিস্ময়, বিহ্বলতায় চোখে ভাসে তার। এবার সে বোঝে পুরো বিষয়টা। কায়রা এগিয়ে এসে দুহাতে প্রিভানের মুখটা নিজের দুহাতের আঁজলায় ধরে নরম আশ্বাস ভরা স্পর্শে বলল, শোনো, তোমাদের পাপা তোমাদের আগের মতোই ভালোবাসবে এবং বাসে। আমি কেন থেকে দূরে সরাবো? তুমি এমন ভাবছই বা কেন? প্রিভান মাথা নিচু করে ফিসফিস করে বলল, কারণ সৎ মায়েরা বাবাদের দূরে সরিয়ে দেয়। কারা গভীর নিঃশ্বাস নিল। তার চোখে ভেসে উঠল নিজের শূন্য শৈশবের ছায়া। বলল, না, তুমি ভুল জানো। কেউ সন্তানকে তাদের বাবার কাছ থেকে দূরে সরাতে পারে না। আর ভালোবাসা কখনো ভাগ হয় না, এটা শুধু বাড়ে। সন্তানদের প্রতি তাদের বাবা মায়ের ভালোবাসার কতটা তা তুমি কল্পনা করতে পারবে না। নিজের বাবার ভালোবাসাকে এভাবে প্রশ্নবিদ্ধ করতে পারো না তুমি। প্রিভান থেমেছে। এবার কায়রা আবারও বোঝালো, তোমার আমার উপর যত রাগ আছে দেখাও, কিন্তু নিজের বাবাকে কষ্ট দিও না। ঘরটা নিরবিচ্ছিন্ন হয়ে গেল। অভিমান আর ভালোবাসার মাঝখানে ভয়ের সাথে বিশ্বাসের টানাপোড়েনে থমকেছে ছোট্ট প্রাণটি। আর এই নীরবতার মধ্যেই হয়তো খুব আস্তে আস্তে গলে যেতে শুরু করলো প্রিভানের অপরিপক্ক জমাট বাঁধা রাগ। নিজের ভুল বুঝতে পারল সে। যতই হোক, পাপাকে কষ্ট দেওয়ার কথা তার কল্পনাতেও আসে না। সে তো শুধু রাগ দেখাচ্ছিল। প্রিভান কায়রার কথাগুলো শুনে আর স্থির থাকতে পারল না। নিজের ভেতর নিজেকে ধরে রাখতে পারল না সে। বুকের ভেতরটা হু হু করে উঠল তার। অপরাধ বোধের ভারে ছোট্ট মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে সে ছুটে গেল তার পাপার রুমের দিকে। প্রিহা পেছন পেছন যেতে চাইছিল, কিন্তু কায়রা ইশারায় তাকে থামিয়ে দিল। বলল, বাবা ছেলের মাঝে যেও না, নিজেদের অভিমান নিজেরাই ঠিক করুক। প্রিহা থেমে গেল, সব বুঝে চুপচাপ দাঁড়িয়ে রইল নিজের স্থানে। এদিকে প্রিশানের রুমে ঢুকে প্রিভান কোনো কথা না বলে তার বাবাকে জড়িয়ে ধরল অনেক শক্ত করে। এই জড়িয়ে ধরাতেই তার সব ভুলের ক্ষমা লুকিয়ে আছে। প্রিভানের উদ্দেশ্যে তার বাবাকে কষ্ট দেয়া কখনোই ছিল না উদ্দেশ্য। তারপর হাউমাউ করে কেঁদে উঠল প্রিভান। সরি পাপা, আমি ইচ্ছে করে করিনি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। প্রিশান প্রথমে কিছু বলল না, শুধু ছেলের মাথায় হাত রাখলো, কিন্তু পরের মুহূর্তেই তার নিজের বুকটাও কেঁপে উঠল। চোখের কোণে জমে থাকা জল আর আটকে রাখতে পারল না সে। শক্ত দৃঢ় মানুষেরা যখন কাঁদে তখন সেটা সাধারণ মানুষের থেকেও বেশি অন্যরকম লাগে। ছেলেকে বুকের ভেতর টেনে নিয়ে প্রিশান ভাঙা গলায় বলল, তুমি আর প্রিহা আমার অনেক শখের, জানো? তোমাদের মাম্মা বেঁচে থাকার জন্য দুটো সুন্দর কারণ দিয়ে গেছে আমাকে, না হলে এই জীবনের মায়া কবেই ছেড়ে দিয়েছিলাম। আর সেই তোমাদেরই নাকি ভালোবাসবো না, এটা ভাবলে কি করে? কথাগুলো বলতে বলতে গলা ধরে এলো প্রিশানের। প্রিভান আরও জোরে জড়িয়ে ধরল তার বাবাকে আর কেঁদে কেঁদে বলল, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন করবো না পাপা, প্রমিস। প্রিশান হালকা হাসলো, ছেলের চোখের জল মুছে দিয়ে বলল, আচ্ছা হয়েছে, আর কাঁদতে হবে না, দেখো অনেক রাত হয়েছে, ঘুম পাচ্ছে না। প্রিভান মাথা নাড়ল। তখন প্রিশান তার হাত ধরে পাশের রুমে নিয়ে এলো। সেখানে কায়রা আর প্রিহা বসেছিল পাশাপাশি। রুমে ঢুকেই প্রিশান বলল, প্রিন্সেস, দুটো বালিশ নিয়ে আমার রুমে এসো, আজ সবাই একসাথে শোবো। প্রিহার মুখে সাথে সাথে হাসি ফুটে উঠল। কায়রা চোখ তুলে তাকায়, বুঝতে পারল মান অভিমানের প্রবলেম সলভ। প্রিহা হাসি মুখে দুটো বালিশ নিয়ে তাদের বাবার রুমে চলে গেল। প্রিভানও তার আপুর পিছু নিল। তবে কায়রা একা একা রইল। কিছুটা দ্বিধা, কিছুটা অচেনা অনুভূতি তাকে আটকে রাখছিল। তখনই প্রিশানের গম্ভীর ডাক, তুমি কেন বসে আছো? রুমে চলো। কায়রা একটু থমকে বলল, আমিও? প্রিশান স্বাভাবিকভাবে বলল, অফকোর্স, আমার বেড যথেষ্ট বড়, লম্বালম্বিভাবে না শুয়ে পাশাপাশি আরামসে শোয়া যাবে, 4 জন, এসো। তার কথায় কোনো জোরাজুরি ছিল না, কিন্তু নিশ্চয়তা ছিল, যেটা অস্বীকার করা যায় না। একটা পারিবারিক অনুভূতি পেল কায়রা এই বিষয়টাকে। আজ নিজেকে এই পরিবারের থেকে আলাদা লাগছে না, মনে হচ্ছে সেও খুব কাছের কেউ এদের। এই স্বাভাবিকতা প্রিশানি নিশ্চিত করেছে,
তাই কায়রা আর কিছু বলল না, নীরবে প্রিশানের পিছু নিল। রুমে ঢুকে এসে দেখল বেশ তোড়জোড় চলছে ঘরে। প্রিশান সোফাটা টেনে বেডের পাশে বসিয়ে আছে যাতে কেউ ঘুমের ঘোরে পড়ে না যায়। প্রিভান তাড়াতাড়ি গিয়ে কিনারের জায়গাটা দখল করে বলল, আমি এখানে শোব। প্রিহা ভুরু কুঁচকে বলল, পড়ে যাবি। পড়ব না, আমি বড় হয়ে গেছি। খুব গর্বে ভরা গলায় উত্তর দিল প্রিভান। প্রিশান আলতো হাসল তা দেখে। এদিকে প্রিহা মুখ ভেঙচি দিল ছোট ভাইকে। প্রিভান অবশ্য পাত্তাও দিল না। এই ছোটখাটো ঝগড়ায় রুমটা আবার প্রাণ ফিরে পেল। প্রিশান বলল, প্রিন্সেস এসো, ঘুমানোর আগে তেল দিয়ে দেই, ঘুম ভালো হবে। প্রিহা বলল, ওয়েট পাপা, আমি তেলের বোতলটা নিয়ে আসি। এই বলে প্রিহা দৌড়ে চলে যায় তেলের বোতল আনতে। এই সময় কায়রা চুপচাপ দাঁড়িয়ে নখ কামড়াচ্ছিল। এটা কায়রার খুবই বাজে অভ্যাস। তার অজান্তেই প্রিশানের চোখে পড়ে গেল সেই বাজে অভ্যাসটা। তবে সে একটুও শব্দ না করে কায়রার হাতটা চট করে নামিয়ে দিল। আচমকা স্পর্শে কায়রা থতমত খেল। প্রিহাও ততক্ষণে তেলের বোতল নিয়ে এসেছে। প্রিশান একটা চেয়ারে বসে আর নিচে মেঝেতে বসে প্রিহার পরনে গোলাপি গোল জামা। প্রিহা চুলের রাবার খুলে দিলে ঝরঝর করে চুলগুলো পিঠে ছড়িয়ে যায়। প্রিশান তার চুলগুলো দুপাশে ভাগ করে তেল দিয়ে দেয়। একটু পরে তেল দেয়া শেষ হতেই প্রিহা উঠে দাঁড়িয়ে বলল, পাপা, আন্টিকেও তেল দিয়ে দাও না, দেখো না চুলগুলো কেমন ড্রাই আর ড্যামেজ লাগছে। প্রিশান তাকালো কায়রার দিকে। কায়রা তাড়াতাড়ি বলল, না না, দরকার নেই, আমি পরে একাই দেব। প্রিশানের কণ্ঠে এবার হালকা কঠোরতা। এতদিনে একবারও নিজে থেকে দিয়েছ? লাস্ট কবে তেল দিয়েছিলে মাথায়? কায়রা মিনমিন করে বলল, মনে নেই, ভাবি দিয়ে দিয়েছিল লাস্ট। প্রিশান দীর্ঘশ্বাস ফেলে বলে, এটাই আশা করেছিলাম তোমার থেকে। এবার অযথা কথা না বাড়িয়ে বসো এখানে। কায়রা চুপ করে গেল। অবশেষে বাধ্য হয়ে বসতেই হলো তাকে। এবার প্রিশান নিজেই চুলের রাবার খুলে দিল। চুলগুলো ছড়িয়ে পড়তেই দেখা গেল ব্রাউন কালারের আভা। রঙিন চুল দেখে মাথাটাই গরম হয়ে যায় তার। প্রিশান জিজ্ঞেস করে বলল, চুল কালার করেছ কেন? কায়রা হতাশ গলায় বলল, সাধেই কি আর করেছি, দরকার ছিল। প্রিশান বলল, আমার ওয়াইফের এইরকম বাদর কাটিং রঙিন চুল আমি বরদাস্ত করব না। বেশ ঠান্ডা স্বরে হুমকি দিল প্রিশান। হুমকির তীব্রতায় কায়রা মুহূর্তেই হতবিহ্বল হয়ে বসে রইল। পাশে থাকা প্রিহা আর প্রিভান উচ্চস্বরে হেসে উঠল এমন কথায়। সবাই হাসাতে কায়রা একটুখানি লজ্জা পেল। তারপর চাপা স্বরে বলল, কি বলছেন এগুলো? আমি অনেক টাকা খরচ করে ভালো মানের কালার করিয়েছি, এসব তো ট্রেন্ড অনেক মেয়েরাই করে। কায়রার চুলে আলগোছে তেল দিতে দিতে প্রিশান গম্ভীর স্বরে বলল, পুরো টাকাটাই ওয়েস্ট, আর যেন এগুলো করতে না দেখি। আমার মেয়ের চুল দেখো আর নিজেরটা দেখো, ডিফারেন্স বুঝতে পারছো? কায়রা তাকিয়ে দেখল প্রিহার ঘন কালো লম্বা চুল আসলেই কায়রার থেকে অনেক বড়। প্রিহার তো কোমর ছড়িয়ে গেছে, আর কায়রার তো কোমর অবধিও যেতে পারেনি। কি লজ্জার ব্যাপার! এবার আসলে লজ্জা করছে কায়রার। সে ঠোঁট চেপে বলল, আমি বড় চুল সামলাতে পারি না। প্রিশান একটা দীর্ঘশ্বাস ফেলল। এর থেকে বড় দায়িত্ব নিয়েছো তুমি। যাই হোক, এখন থেকে চুল বড় হতে দাও, মাঝে মাঝে শুধু আগা কাটবে, এছাড়া কোনো বাড়াবাড়ি নয়। কালার তো একদমই নয়। কায়রা ঠোঁট উল্টালো, তবে আর দ্বিমত করল না। থাক, প্রিশান যখন বলেছে কায়রা আর বাড়াবাড়ি করবে না, এখন থেকে চুল বড় করবে, সে অনেক লম্বা করবে, যতটা প্রিশান চায়। এরপর প্রিশান চুলগুলো দুই পাশে ভাগ করতে দেখে ভেতরে অসংখ্য পাকা চুল। বিস্মিত হয়ে যায় প্রিশান। প্রিহারও চোখে পড়ে যায়। তা দেখে চমকে প্রিহা বলল, ইয়া আল্লাহ, তোমার চুল তো পেকে গেছে আন্টি। প্রিভান তা শুনে কৌতূহলে উকি দিয়ে দেখল সত্যি পেকে গেছে। কায়রা এই ভয়টায় পাচ্ছিল। চোখ খিচে ফেলল সে অস্বস্তি আর লজ্জায়। কায়রা এবার কাঁদো কাঁদো গলায় বলল, এজন্যই বসতে চাইছিলাম না, এবার সবাই জেনে গেল। আমি কি করব বলো তো? আমার ক্লাস 9 থেকে চুল পাকা শুরু হয়ে গিয়েছিল, আর এখন তো অর্ধেকের বেশি পেকে গেছে। এসব লুকাতেই ওপরে কালার করি। প্রিশান কায়রার অস্বস্তি বুঝতে পেরে কায়রার মাথায় তেল দিতে দিতে প্রিহাকে বলল, এগুলো বার্ধক্যের চুল পাকা নয় প্রিন্সেস,
অনেকের হরমোনাল ইমব্যালেন্সের কারণেও চুল পাকে অল্প বয়সে, ইটস নর্মাল। প্রিহা ধীর কণ্ঠে বলল, সরি আন্টি, আমি আসলে ওভাবে বলতে চাইনি। কায়রা মাথা নেড়ে বলল, আরে ধুর, তুমি কেন সরি বলছো? এটা যে কেউ দেখলেই বলতো। এবার কায়রা কৃষাণকে জিজ্ঞেস করে, আচ্ছা স্যার, আপনার চুল পাকেনি? কৃষাণ বলল, না, এখনও তো পাকা চুল চোখে পড়েনি। এ কথা শুনে কায়রা হেসে বিড়বিড় করে বলল, আপনার আর কি, আপনি তো ঠিকই দিন দিন হ্যান্ডসাম হচ্ছেন। কৃষাণ বিড়বিড় করে অস্পষ্ট শুনতে পেয়ে বলল, কি বিড়বিড় করছো? কায়রা হুতাশ করে মাথা নাড়ায়। তেল দেওয়ার পর একে একে সবাই বিছানায় গায়ে লিয়ে দিল। কায়রাও বিছানার শোয় প্রিহার পাশে। প্রিহা নিজের বালিশে একটা পাতলা কাপড় রেখে আর একটা কায়রার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা বালিশের ওপরে দিয়ে শো আন্টি, তাহলে তেল লেগে বালিশ নোংরা হবে না। কায়রা বালিশের কাপড় রেখে শুয়ে পড়ে। প্রিহাও এভাবেই শুয়েছে। তারপর জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা তো পারফেক্ট কেন বলো তো? আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। প্রিহা মুচকি হেসে বলে, আমরা কতটা পারফেক্ট জানি না, তবে আমাদের পাপা খুব পারফেক্ট, হয়তো তার জন্য আমরাও কিছুটা গুণ পেয়েছি। প্রিহা আর কিছু বলে না, চোখ বন্ধ করে নিমিষে ঘুমিয়ে যায়। কায়রাও ঘুমোয় ধীরে সুস্থে। কিছুক্ষণের মধ্যেই তাদের নিঃশ্বাসে ভেসে উঠল গভীর ঘুমের ছন্দ। রাত বাড়তে লাগলো। একসময় সবাই বিছানায় শুয়ে পড়ল। প্রিহা ঘুমের মাঝে কায়রাকে জড়িয়ে ধরল। প্রিভান একপাশে গুটিসুটি মেরে আসে। আর অবশেষে কৃষাণ নিচে গিয়ে মেন গেইটে তালা লাগিয়ে ঘরে ফিরে আসে। ঘরে এসে দেখে সবাই ঘুমে। রাত হয়েছে বেশ, ঘুমানোরই কথা। আর প্রিভান তো সবার আগে ঘুমিয়েছে। প্রিহা আর কায়রাও ঘুমে। কৃষাণ লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে আসে। এরপর বিছানায় বসে তাকিয়ে দেখে তার ছোট্ট পৃথিবীকে। ঠোঁটের হাসি চওড়া হয় তার। ছেলেমেয়ে দুটোর কপালের চুমু দেয় এক এক করে, আর দ্বিধাহীনভাবে কায়রার মাথাতেও হাত বুলিয়ে দেয়। মনস্তাত্ত্বিকভাবে ওদের মধ্যে কোনো দূরত্ব নেই। কৃষাণ মুখে না বললেও সে ভীষণ সন্তুষ্ট এই সম্পর্কে। এরপর বালিশে মাথা রেখে চোখ বন্ধ করল কৃষাণ। একটা সময় ক্লান্ত চোখ দুটোই ভর করে নিদ্রা। ঘুমে তলিয়ে গেল সেও। রাত তখন ধীরে ধীরে গভীরতার দিকে ঢলে পড়েছে। ঘড়ির কাঁটা একটার ঘরে থেমেছে, অথচ ঘরের ভেতরে দিব্যি আলো জ্বালা। আলো আধারির নরম আবরণে মোড়ানো ছোট্ট ঘরটায় এখনও টিভির পর্দায় জল জল করছে অ্যাকশন মুভির দৃশ্য। আজ কাবির আর প্রীতিশা দুজনেই পাশাপাশি বিছানায় বসে আছে। রাত ক্রমশ বাড়লেও তাদের চোখে ঘুমের লেশমাত্র নেই। আজ বিকেলের অলস ঘুমটা তাদের রাতের ঘুমকে চুরি করে নিয়ে গেছে। প্রীতিশা দেয়ালে হেলান দিয়ে বসে আছে, কাবিরের কাঁধে মাথা রেখে। থেকে থেকে প্রীতিশার চুলের স্মেল নিচ্ছে কাবির, তবে চোখ টিভির পর্দায় নিবদ্ধ। মুভি শেষ হতেই কাবির রিমোটটা হাতে নিয়ে নিঃশব্দে বলল, মুভি শেষ, যাও প্রীতি, ভালো মাইয়ার মতো ঘুমাও এখন, কালকে ভার্সিটিতে যাবে না তোমার? প্রীতিশা একটু নড়েচড়ে আরও আরাম করে মাথাটা রাখলো কাবিরের বুকে। গলায় একটা অলস সুর এনে বলল, কাল যাব না, ইম্পর্টেন্ট ক্লাস নেই। কাবির হালকা চোখ হেসে সরিয়ে নিল টিভির দিক থেকে, বলল, তা না গেলা, কিন্তু রাত জাগবা কেন হুদাই, ঘুমাও তুমি। প্রীতিশা এবার মুখটা একটু তুলে তাকালো কাবিরের দিকে। ঠোঁটে চাপা হাসি হেসে বলে, সত্যি আমার ঘুম পাচ্ছে না, কিন্তু তুমি আমাকে বারবার ঘুমোতে বলছো কেন? তুমি কি করবে? কাবির বিছানা থেকে নেমে উঠে দাঁড়িয়ে রিমোটের বাটন টিপতে টিপতে চ্যানেল ঘোরাতে লাগলো আর বলল, খেলা দেখুন একটু পর, তার আগে নিউজের হেডলাইন দেখে নেই। এই কথাটা শুনে প্রীতিশার ভুরু কুঁচকে গেল। সে হঠাৎ একটু সোজা হাঁটু কেটে বিছানায় বসলো। তারপর কাবিরের হাতটা ধরে টান দিয়ে আদুরে কণ্ঠে জেদ ধরে বলল, কিসের গেম খেলাও এখন? আমি একা ঘুমাবো না, তুমিও আসো। কাবির ঘুরে প্রীতিশার গালে ঠোঁট চেপে মুচকি এসে বললে, এমন আদুরে গলায় কথা কইও না প্রীতি, বুকে লাগে। আসতেছি, দাঁড়াও, ব্যাস হেডলাইন দেখমু শুধু। প্রীতিশার আপত্তি করল না। কাবির খবরের চ্যানেলের উদ্দেশ্যে রিমোট চাপে, কিন্তু একটা চ্যানেলে এসে হাত থেমে যায় তার। টিভির পর্দায় ঝলমলে আলোয় নাচছে জনপ্রিয় আইটেম গার্ল। শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে নিখুঁতভাবে প্রদর্শন করছে নাচটি। আর সাউন্ডবক্সে বাজছে গান, দারু পিকে ডান্স করে, ডান্স করে, ডান্স করে।
খুলকে রোমান্স করে, ডান্স করে। কাবিরের হাতে থাকা রিমোট দিয়ে চ্যালেঞ্জ ঘোরাতে বেমালুম ভুলে গেল। পায়ের তালুতে অদ্ভুত এক শিরশিরে অনুভূতি জাগল তার। চোখের সামনে ভেসে উঠল ছোটবেলার সেই দিনগুলো। তরুণ বয়সে বন্ধুরা মিলে টিভির সামনে বসে এইসব গান দেখার জন্য কী পরিমাণ হন্য হয়ে থাকতো। মনে মনে বলতো, সানিয়া আপার কি চেহারা, মাথা খারাপ করা ফিগার, উফ, একেবারে খাপে খাপ। ঠিক তখনই পেছন থেকে প্রীতিশা চরম বৃতৃষ্ণা নিয়ে মুখ কুঁচকে বলল, ছি, এসব জঘন্য গান শোনো তুমি? প্রীতিশার গলা পেয়ে চমকে ওঠে কাবির। তড়িঘড়ি পেছন ফিরে তাকায়। হায় হায়, কাবির তো ভুলেই গেছিল যে সে বিবাহিত। প্রীতিশা বসে আছে ভুরু কুঁচকে, মুখে স্পষ্ট বিরক্তি নিয়ে। আজ যে প্রীতিশার মুডের 12টা বেজে গেছে। কাবির হুঁশে ফিরতেই তড়িঘড়ি করে চ্যানেল বদলালো। সত্যি বলতে এতদিন তার প্রিয় গান শুনতে পেয়ে দিনদুলিয়া জ্ঞান খুঁয়েছিল সে। নিজের ভুল বুঝতে পেরে মুহূর্তে দাঁত দিয়ে জিভ কাটে কাবির। মুখভঙ্গিতে আনতে চায় ভীষণ ভদ্রতা আর নিষ্পাপ ভাব, যেটা সে একদমই নয়। তারপর হালকা কেশে কাবির বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ, তবা বিশ্বাস করো প্রীতি, এখন আমি এসব গান শুনি না। প্রীতিশা রাগে ফোঁস করে শ্বাস ফেলে তাকালো কাবিরের দিকে, কিন্তু মুখে কিছু বলল না। কাবির একটু থেমে কৃত্রিম হাসি হেসে বলল, আসলে অনেক দিন পর সামনে আইলো তো, ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছিল আর কি, হে হে হে। সি, তোমায় ভালো ভেবেছিলাম আমি, আর তুমি কি না? সি কইতাছ কেন? আজব, ছোটবেলায় এইডি গান হই না নাচ উঠতো আমার, জানো তো? এখন নাচো দেহি করে আটকাছ থেকে। এই বলে প্রীতিশা রেগে মেগে দুম করে চাদর গায়ে টেনে শুয়ে পড়ে। কাবির একটু থেমে গেল, বুঝলো বউটা রেগে গেছে। এই বউজাতি নিয়ে কাবিরের একটাই প্রশ্ন, যে 24 ঘন্টা এরা রেগে থাকে কেন? তার আগেও কাবির একরাশ রাগ ভাঙাবে, কারণ কাবিরের একটা মাত্র আদুরে বউ। কাবির গিয়ে লাইট বন্ধ করে এসে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, এই আইসি তো, আমরা রেখে ঘুমাইতেছ নাকি? প্রীতিশা ঠোঁট ফুলিয়ে বলল, লাগবে না তোমাকে, যাও তুমি ওসব নাচ দেখো বসে বসে। কাবির এবার নিজেও প্রীতিশার চাদরের ভেতর ঢুকে পড়ে। প্রীতিশা থমকে যায়। অদ্ভুত অনুভূতির তীব্রতায় খামছে ধরে চাদরখানা। সে কেঁপে ওঠে কাবিরের ঠান্ডা শরীরের স্পর্শ পেয়ে। প্রীতিশা অস্ফুটে বলে, সাপের মতো এত ঠান্ডা কেন তোমার শরীর? কাবির সে উত্তর দেয় না। সে আস্তে করে প্রীতিশার ঘাড় বরাবর ঠোঁট ছোয়ালো আর চুল থেকে ঘ্রাণ নিল ভ্যানিলার। প্রীতিশা আরও একবার কাঁপল। সে একটু পাশে সরে যায়। এবার শুধু দুজনের নিঃশ্বাসের ওঠানামা অস্থির হচ্ছে। তারপর কাবির মেয়েটাকে পেছন দিক থেকে নিজের দিকে টেনে নেয়। প্রীতিশার পিঠ গিয়ে ঠেকে কাবিরের শক্ত দৃঢ় বুকে। কাবিরের পুরুষালী হাতটা অবিন্যস্ত হয়ে ঘুরতে থাকে মেয়েটার কোমরে। আর এক হাতে একদম জাপটে ধরে রয় কাবির প্রীতিশাকে। এবার কাবির প্রীতিশার গলার মাঝে মুখ গুজে দিয়ে বলল, গুড নাইট প্রীতি, কালকে ফুল আনা লাগবো, মনে কইরো। প্রীতিশা মৃদু লজ্জালু কণ্ঠে বলল, উফ, অসভ্য কাবির। কাবির প্রত্যুত্তরে কিছু বলল না, চোখ বন্ধ করে শুধুই মিটিমিটি হাসল। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। অনেক ভালো থাকবেন।